ওকে, আশা করি সবাই স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ। একটু লিখে জানাবে সবাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? সবার কাছে স্ক্রিনটা ভিজিবল? একটু লিখে জানাবে সবাই। সবার কাছে স্ক্রিনটা ভিজিবল? লিখে জানাবে একটু সবাই। ওকে, ঠিক আছে, বেশ। তো আমাদের ইন্দ্রজিৎ ব্যাচ মূলত পেপার ওয়ানের এটা প্রেক্ষিতে শুরু হচ্ছে 10ই মে থেকে, 2025 10ই মে থেকে। তোমরা সবাই জানো আমাদের যে নেট সেট আছে দুটোই ডিসেম্বরের টার্গেটে এই ব্যাচটিকে খোলা, এবং ডিসেম্বরের যে নেট সেট আছে সেটা যেন আমরা সহজেই মানে সেটাকে কোয়ালিফাই করতে পারি। তো তার জন্যই এই মে মাসের এই ব্যাচটাকে আমরা খুলছি, বা মে মাসের এই ব্যাচটাকে শুরু করা হচ্ছে। তো সবাই যারা যারা ইচ্ছুক থাকবে পরবর্তীকালে জয়েন করে নেবে, কারণ পেপার ওয়ানটা আমাদের টার্নিং পয়েন্ট একটা। কারণ পেপার টু মোটামুটিভাবে আমাদের যেহেতু সাবজেক্টের তো মোটামুটিভাবে ক্লিয়ার থাকে, কিন্তু পেপার ওয়ানের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পারি যে কিছু কিছু জায়গা আমাদের অধরা থেকে যায়, বা যেগুলোকে আমরা ঠিকঠাকভাবে কমপ্লিটেড করতে পারি না। ঠিক আছে, তো সময় থাকতে সম্পূর্ণটাকে আমাদের করতে হবে। তো সেই জায়গাতে মূলত আমরা ইন্দ্রজিৎ ব্যাচটাকে শুরু করছি। ওকে, এবার যারা যারা প্রথম আমাদের এখানে জয়েন করেছো তাদেরকে বলে রাখি, আমি তোমাদের রেজাউল স্যার। 8 বছর ধরে অনলাইনে পড়াচ্ছি। ইউটিউব চ্যানেল আমাদের লক্ষ্য করলেই তোমরা বুঝে যাবে, এটা আমাদের ইউটিউব চ্যানেল বিএসজি নেট সেট ক্লাসেস। ঠিক আছে, তো এখন 36K হয়ে গেছে সাবস্ক্রাইবার। তো সেক্ষেত্রে তোমরা চেক আউট করতে পারো, এবং সেখানে দেখবে বিভিন্ন ধরনের, অর্থাৎ নেট সেটকে কেন্দ্র করে যত ধরনের তোমাদের ক্লাসেস দরকার সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো পেপার ওয়ানটাকে আমরা টার্গেট করি যেহেতু এটা কমন পেপার। আর একটা বড় জায়গা হচ্ছে এই পেপারই যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা আটকে যায়, তো সেই জায়গাগুলোকে কভার করবার জন্যই মূলত পেপার ওয়ানের ব্যাচটাকে আমরা সব দেখবে প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর আমরা নতুন একটা ব্যাচ নিয়ে আসি, যেন কি না যেটা তোমাদের প্রিপারেশন আছে সেটাকে যেন সঠিকভাবে কমপ্লিটেড করানো যায়। আর আরেকটা কথা বলি, তোমরা নিশ্চয়ই দেখো প্রতিনিয়ত একটা এখনকার দিনে ইউজিসি নেটে দেখবে একদিকে যেমন দুটো গ্রুপ থাকে। এক গ্রুপ যেমন খুব তাড়াতাড়ি কোয়ালিফাই করে যাচ্ছে, আর একটা গ্রুপ দেখবে মূলত প্রতিনিয়ত ফেল করছে। ঠিক আছে, তো গ্রুপ অর্থাৎ তোমাদের ইন্ডিভিজুয়ালসদের নিয়ে আমি বলছি আর কি। দেখবে প্রতিনিয়ত ফেল করছে, কোয়ালিফাই করতে পারছে না। আবার কেউ কেউ আছে যে খুব সহজে কোয়ালিফাই করে যাচ্ছে, খুব একটা এফোর্টও তারা লাগাচ্ছে না, খুব সহজে কোয়ালিফাই করে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে সঠিক সময়ের সঠিক প্রিপারেশন না নেওয়া। তোমরা সবাই এখানে সবাই যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান এবং বুদ্ধিমতী রয়েছো, তো সবাই চেষ্টা করবে সঠিক সময়। এমন নয় যে ব্যাচ পড়তে হবে, এমন এটা নয়। নিজের প্রিপারেশনটা সেটাকেও সঠিক সময় সঠিক জায়গায় করার চেষ্টা করবে। তাহলে দেখবে যে প্রিপারেশনটা আছে সেটার সাথে সাথে, কারণ আলটিমেটলি তোমাকে প্রিপারেশন নিতেই হবে, আজকে হোক কালকে হোক তোমাকে নিতেই হবে। এবং যদি তোমার নেট কোয়ালিফাই করার বা সেট কোয়ালিফাই করার ইচ্ছে থাকে, তো তোমাকে প্রিপারেশন নিতেই হবে। তো সেটা সঠিক সময় না নিলে ওই শেষের দিকে গিয়ে নেওয়া শুরু করলে না তুমি কমপ্লিট করে ওই যে অ্যাটেম্পটা আছে ওটাকে কভার করতে পারবে না। পরবর্তীর জন্য ধরে না যে একটা প্রপার তোমার স্ট্র্যাটেজি থাকবে। তো একটা সঠিক সময় মিনিমাম একটা 6 মাসের একটা কিন্তু আমাদের হাতে রাখতে হয়। 6 মাস ছাড়া কিন্তু সিলেবাস কমপ্লিট করা অসম্ভব। কি যতই কেউ বলুক না কেন ইউটিউবে বা যে কোনো জায়গাতে যে 6 মাস ছাড়াই হয়ে যাবে, তুমি পড়লে 2 মাসেও কভার করতে পারবে, এটা সব কিন্তু বানানো কথা। কোনো দিনও 6 মাসের কমে, তবুও তোমাকে 6 মাসের মধ্যে অনেক স্ট্র্যাটেজি লাগাতে হবে, অনেক কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, অনেক কিছু দেখতে হবে কোনটা থেকে বেশি ধরনের কোশ্চেন আসছে কোনটা নয়। তারপরে গিয়ে তুমি 6 মাসে করতে হবে। মিনিমাম তো 1 বছর সময় দিতে হয় নেট সেটের ক্ষেত্রে, মিনিমাম 6 মাসের মধ্যেও হতে পারে। কিন্তু ওই যে তাহলে তোমাকে সাহায্য নিতে হবে কারোর, কোনো টিচার বা কারোর কাছে। নিজের থেকে পড়তে গেলে 1 বছর 1.5 বছর তো তোমাকে মিনিমাম দরকার হবে, কারণ সব নোট তোমাকেই করতে হবে। তো তোমাকে কেউ নোট বানিয়ে দেবে না, বুঝতে পারছো তো? কেউ কোশ্চেন তোমাকে বানিয়ে দেবে না, তোমাকেই নিজের থেকে কোশ্চেন বানিয়ে প্র্যাকটিস করতে হবে। বা কোনো একটা জায়গায় মক টেস্ট হয়তো দিলে, এবার প্রত্যেকটা ইনস্টিটিউশনে আলাদা আলাদা প্রেক্ষিত থাকে, তো সেগুলোকে ধরতে অসুবিধা হয়। তো একটুখানি মাথা রাখবে, সচেতন থাকবে, সেই অনুসারে করার চেষ্টা করবে। ওকে, তো আজকের যেটা আমি তোমাদের মেথড বলেছিলাম যে রিসার্চের আমি মেথডোলজি আজকের থেকে শুরু করব। এটা ডেমো ক্লাসের পরে যখন আমরা মেইন ক্লাসে ঢুকবো, অর্থাৎ ইন্দ্রজিৎ ব্যাচ যখন আমাদের 10th মে থেকে শুরু হচ্ছে, তখন যখন আমরা ঢুকবো তখন এই স্ট্র্যাটেজিসগুলোকে অ্যাপ্লাই করে সেই অনুসারে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে মেথডোলজির মধ্যে প্রথম যেটা মেথড আমি রেখেছি সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। রিসার্চের অনেক মেথড আছে, রিসার্চের অনেক মেথডের ভ্যারিয়েশনও আছে। তো সব মেথডকে আমরা এখানে
মূলত ধরার চেষ্টা করব কি কি বিষয় আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এর অনেক ভাগ আছে, এর অনেক ভ্যারিয়েশন আমরা পাই, অনেক সময় গুলিয়েও যায় যে কোনটা কোয়ালিটেটিভ কোনটা কোয়ালিটেটিভ নয়। তো সেইগুলোকে ধরবার জন্য এখানে আমরা চেষ্টা করব। প্রথমত আসি কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ বলেছে, কোয়ালিটেটিভ বেসিক্যালি এই শব্দটার সাথে দেখবে কোয়ালিটি এই শব্দটার একটা তোমরা মিশ্রণ পাবে। কি বলছে? কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? গুণগত জায়গা একটা, যদি আমরা দেখি মানে ওভারঅল পয়েন্ট অফ ভিউতে তোমাদের ধরানোর চেষ্টা করছি। আরেকটা হচ্ছে তোমরা পাবে কোয়ান্টিটেটিভ বা কোয়ান্টিটি। তো কোয়ালিটি হচ্ছে গুণগত জায়গার, কোয়ান্টিটি হচ্ছে পরিসংখ্যানগত জায়গাটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে? তো কোয়ালিটি কি করে? গুণগত জায়গাটাকে নিয়ে আসে। আর যখন আমরা বলবো কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ কিন্তু পরিসংখ্যানটাকে মূলত গুরুত্ব দেয় বা একটা সংখ্যাকে গুরুত্ব দেয়। এক কথায় যদি আমি তোমাদের বলি, একটা সংখ্যাকে গুরুত্ব দেয় হচ্ছে কোয়ান্টিটি, আর কোয়ালিটেটিভ হচ্ছে কিন্তু একটা মূলত গুণগত জায়গাকে গুরুত্ব দেয়। তো আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে এই কোয়ালিটেটিভ রিসার্চ, অর্থাৎ এখানে কিন্তু গুণগত জায়গাটার উপরে আমরা প্রায়োরিটি দেবো। তো এটা বেসিক্যালি কি বলতো? বেসিক্যালি এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। এই যে কোয়ালিটেটিভ রিসার্চ, এটা হচ্ছে বেসিক্যালি একটা কি অ্যাপ্রোচ অ্যান্ড নট জাস্ট এ মেথড টু কন্ডাক্ট রিসার্চ। বলছে শুধুমাত্র এটাকে আমরা যদি মেথড বলে চালিয়ে দিই যে আচ্ছা কোয়ালিটেটিভ হচ্ছে একটা মেথড, মেথড বলে এটা ঠিক আছে, মেথড একটা ধরলাম, ঠিক আছে, অসুবিধে নেই, তাহলে কিন্তু হবে না। এটা রীতিমতো একটা পদ্ধতি, একটা রীতিমতো পদ্ধতি যেটার ভিত্তিতে আমরা প্রত্যেকটা রিসার্চকে অ্যানালাইসিস করে দেখি, তার ভেতরের অর্থটাকে ধরবার চেষ্টা করি। যেমন ছোট্ট একটা আমি উদাহরণ দিই, ধরে নাও গ্রামে অনেক টয়লেট বানানো হয়েছে সরকারি প্রচেষ্টায়, সরকারের টাকায় গ্রামে অনেক টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক, এবার এই যে গ্রামে টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, ওখানে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, তার যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে সেটাই বা কতটা ভালো ছিল, যেটা বালু ব্যবহার করা হয়েছে সেটাই বা কতটা ভালো ছিল, ইট যেগুলো ব্যবহার করা হয়েছে সেটা কতটা ভালো ছিল, এটা হচ্ছে কোয়ালিটির দিকটা। আর যদি তুমি এই সেম বিষয় নিয়ে রিসার্চ করো এবং দেখো যে কতগুলো মূলত টয়লেট বানানো হয়েছে, এই জায়গাটাকে যদি বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কতগুলোকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, ওটা হয়ে যাবে কোয়ান্টিটেটিভ। এই দুটোকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, তাই না? আমরা একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জায়গাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। বলছি কোয়ালিটেটিভ রিসার্চ ইজ বেসিক্যালি ইন্ডাকটিভ হয়। কোয়ালিটেটিভ রিসার্চ কি হয়? বেসিক্যালি ইন্ডাকটিভ হয়। কেন বলছি এটাকে ইন্ডাকটিভ? এবার এটার এই ইন্ডাকটিভে ঢোকার আগে আমাদের দুটো বিষয় আবার জানতে হবে। একটা হচ্ছে ডিডাকটিভ, আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ। ডিডাকটিভটা কি? ডিডাকটিভ হচ্ছে যেখানে কিনা আমরা একটা পার্টিকুলার, আমাদের হাতে একটা থিওরি আছে, ওটাকে আমরা ভ্যারিফাই করে দেখব। সেটাকে কি করবো? ভ্যারিফাই করবো, মানে যাচাই করব। ধরে না আমি বললাম অল ম্যান আর মর্টাল, পৃথিবীর সব মানুষই মরণশীল। এবার এটা একটা থিওরি, এবার এটাকে যদি আমরা ভ্যারিফাই করে দেখতে হয় তাহলে ওখানে আমার ডিডাকশন প্রসেসকে ফলো করতে হবে। এটা যখন আমরা ডিটেলসে আরও পড়বো রিসার্চটাকে, তখন আবার ওটাতে যাব। দেখবে পরীক্ষাতে ডিডাকশন ইন্ডাকশন এই দুটোকে কেন্দ্র করে কিন্তু পরীক্ষায় প্রতিনিয়ত প্রশ্ন আসে। তো যখন আমরা কোনো কিছুকে যাচাই করব, আমার মনে হচ্ছে যে আমাকে না এটা যাচাই করে দেখতে হবে, তখন হয়ে যাবে বেসিক্যালি ওটা ডিডাকটিভ। আর ইন্ডাকটিভ কখন হয়? যখন কিনা আমরা কোনো একটা থিওরিকে তৈরি করব। আবারও রিপিট করছি আমি, যখন কোনো একটা থিওরিকে আমরা কি করব? তৈরি করব বা জেনারেট করব, যাচাই করব না, তৈরি করব, তখন সেটাকে বলা হয় ইন্ডাকটিভ। এবার কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যেটা হয়, এখানে রীতিমতো থিওরিকে কি করা হয়? তৈরি করা হয়। ঠিক আছে? তো এখানে থিওরিকে কি করা হয়? একদম তৈরি করা হয়। এ টু জেড থিওরিকে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে তার অনুসারে একটা থিওরিকে তৈরি করা হয়। তো ওর জন্য বলেছে যে কোয়ালিটেটিভ রিসার্চ একদম আমাদের রিসার্চের কোয়ালিটিটাকে সামনে আনে, এবং এটা ইন্ডাকটিভ হয়, এটা স্পাইরাল ইন নেচার হয়, এবং ভেরি ডিফারেন্ট স্ট্রাকচারকে কেন্দ্র করে কিন্তু হয়। কেন এটাকে স্পাইরাল বলছে? কারণ কোয়ালিটেটিভ রিসার্চে কোয়ালিটিটাকে মেনটেন করা হয়, কোয়ালিটিটাকে বিভিন্ন প্রেক্ষিতে। ধরে নাও তুমি একটা থিওরিকে তৈরি করলে, এবার ওই থিওরিটাকে আবার যাচাইকরণ করবার জন্য আবার কিন্তু আমরা ডিডাকটিভে ঢুকে যাই বা ডিডাকটিভ টেকনিকটাকে কিন্তু ফলো করি। ঠিক আছে? তো ওই যে আমি ইন্ডাকটিভে একটা থিওরি তৈরি করলাম, এবার ওটাকে যাচাই করবার জন্য কি করব? ডিডাকটিভ টেকনিকটাকে ফলো করব, এবং সেই অনুসারে পরবর্তীকালে নতুন নতুন থিওরি তৈরি হবে। তো এই যে জায়গাটা, এটা আমাদের কিন্তু এখানে লক্ষ্য করা যায় কোয়ালিটেটিভ রিসার্চে। বলছে দ্য রিসার্চার স্টার্ট উইথ এ টেন্টেটিভ আইডিয়া। বলছে এখানে যে রিসার্চার থাকেন তিনি একটা আইডিয়া দিয়ে বিষয়টাকে শুরু করেন, অর কোশ্চেন দিয়ে বিষয়টাকে শুরু করেন, অ্যান্ড দিস কোশ্চেন বিকেম মোর স্পেসিফিক উইথ প্রোগ্রেস ইন রিসার্চ।
এই কোশ্চেনগুলো আরও বেশি স্পেসিফিক্যালি মানে ইন ডেপথ ঢুকতে থাকে রিসার্চার, যতক্ষণ রিসার্চের প্রোগ্রেস যত বেশি রিসার্চটা করতে থাকে, রিসার্চার এখানে এই প্রসেসের প্রেক্ষিতে একদম ইন ডেপথে ঢুকতেই থাকে। ওর জন্যই দেখবে বলা হয় যে যখন কোনো ইন ডেপথ রিসার্চ করা হবে, যেই রিসার্চটার মধ্যে খুবই গভীর অ্যানালাইসিস প্রয়োজন, তখন দেখবে কোয়ালিটেটিভ রিসার্চ ওই ক্ষেত্রে করা হয়। আবারও রিপিট করছি, তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ কোন প্রেক্ষিতে করা হয়? যখন কিনা কোনো রিসার্চে একদম গভীর থেকে গভীরতর ভাবে প্রোগ্রেস প্রয়োজন বা গভীর থেকে গভীরতর জায়গা থেকে ডেটা প্রয়োজন, তখনই কিন্তু আমরা এই কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু করে থাকি বা কোয়ালিটেটিভ রিসার্চকে করতে দেখি। এবার পরীক্ষাতে তো আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, দেখবে পরীক্ষা হলে পরীক্ষকের চেষ্টাই থাকে যে তোমাকে কিভাবে ঘোল খাইয়ে দেওয়া যায়। তো তার জন্য দেখবে কিছু অপর নাম ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে মূলত রিসার্চটাকে ধরা হয় বা রিসার্চটাকে বলা হয় যে এটা কি ধরনের রিসার্চ। তো দেখবে এই ধরনেরই কোয়ালিটেটিভ রিসার্চটাকে কিন্তু আমরা মাথায় রাখবো। এখানে যে অ্যাপ্রোচটা বা যে ধরনের টার্ম দিয়ে আমরা এটাকে ধরে থাকি সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, তো বটম আপ অ্যাপ্রোচ যেহেতু ডিডাকটিভটাকে এখানে না করে ইন্ডাকটিভটাকে ফলো করছে, আর ডিডাকটিভ যেহেতু টপ ডাউন অ্যাপ্রোচ, যে যখন আমি ডিডাকটিভটা ডিটেলসে পড়াবো তখন আরও বুঝতে পারবে ভালো করে, তেমনি এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, তো এবার বলেছে কোয়ালিটেটিভ রিসার্চ ইজ অ্যাপ্রোপ্রিয়েট হোয়েন, কোন জায়গায়, খুবই ইম্পর্টেন্ট জায়গা, আমরা যে কোয়ালিটেটিভ রিসার্চটাকে ব্যবহার করব, এই কোয়ালিটেটিভ রিসার্চটা কোন প্রেক্ষিতে অ্যাপ্রোপ্রিয়েট হবে বা কোন প্রেক্ষিতে কোয়ালিটেটিভ রিসার্চটা একদম পারফেক্ট হবে, যে না কোয়ালিটেটিভ রিসার্চ এইরকমই হওয়া উচিত বা কোয়ালিটেটিভ রিসার্চে এই প্রেক্ষিতেই হওয়া উচিত। কখন তোমার মনে হবে যে কোয়ালিটেটিভ রিসার্চ একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে? তো মাথায় রাখবো আমরা প্রথমত যেই জায়গাটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে দ্য ইন্টেন্ডেড রিসার্চ এরিয়া ইজ নট ওয়েল স্টাডিড অর আন্ডারস্টুড। বলেছে যেই ধরনের রিসার্চ এরিয়া নিয়ে আমরা চর্চা করছি, যদি এমন থাকে ওই রিসার্চ এরিয়াটা খুব একটা ভালোভাবে স্টাডি করা এখনো পর্যন্ত হয়নি বা ওই রিসার্চ এরিয়াটাকে ভালোভাবে জানা এখনো পর্যন্ত হয়নি, তাহলে ওই রিসার্চ এরিয়াটার মধ্যে আমরা এই কোয়ালিটেটিভ রিসার্চটা অ্যাপ্লাই করব। তাহলে কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব? যে ধরনের রিসার্চ এরিয়া এখনো পর্যন্ত ভালোভাবে স্টাডি করা হয়নি, এখনো পর্যন্ত ভালোভাবে আন্ডারস্টুড করা হয়নি বা সেটাকে ভালোভাবে জানা হয়নি, সেই সব এরিয়াতে আমরা মূলত এই কোয়ালিটেটিভ রিসার্চ করব। আবারও রিপিট করছি, তাহলে কোন জায়গাগুলোতে কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাপ্লাই হবে? যেই ধরনের এরিয়াতে মূলত ভালোভাবে এখনো পর্যন্ত ওই এরিয়া বা রিসার্চ এরিয়াটাকে ভালোভাবে জানা হয়নি, তার থেকে আরও নতুন নতুন তথ্য বের হওয়ার দরকার রয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করব। যে সাবজেক্ট নিড টু বি স্টাডিড ইন ডেপথ, যেই সাবজেক্টগুলো সেটা যেই স্পেসিফিক সাবজেক্টই হোক না কেন, যেটাকে একদম ভেতর থেকে ভেতরতর জায়গা থেকে তাকে স্টাডি করতে হবে। যেমন ধরে নাও আমি হিস্ট্রি নিয়ে রিসার্চ করছি, তাহলে হিস্ট্রির একদম ভেতরের অংশটাকে আমাকে থ্রুলি সেখানে স্টাডি করে সেই অংশটাকে বের করে নিয়ে আসতে হবে, যে হিস্ট্রিতে কি বলা হচ্ছে, ওই পার্টিকুলার পোর্শনে কি বলা হচ্ছে, একদম ভেতর থেকে তথ্যকে বের করে নিয়ে আসতে হবে। তখন আমরা কিন্তু এই কোয়ালিটেটিভ রিসার্চটাকে অ্যাপ্লাই করব। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোয়ালিটেটিভ রিসার্চ কোন সময় বা কোন প্রেক্ষিতে অ্যাপ্লাই হবে বা অ্যাপ্লিকেবল হবে, তো মাথায় রাখবো আমরা কোয়ালিটেটিভ রিসার্চ তখনই অ্যাপ্লিকেবল হবে যখন কিনা আমরা একটা সাবজেক্টকে একদম ইন ডেপথে গিয়ে তার থেকে ডেটা বের করে নিয়ে আসার চেষ্টা করছি। বলছে হলিস্টিক পার্সপেক্টিভ বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি এখানে দরকার হবে। এই ধরনের কোয়ালিটেটিভ রিসার্চ করতে হলে জাস্ট তো তোমার মনে হলো আমি রিসার্চ করব, শুরু করে দিলাম, বাস হয়ে গেল রিসার্চ, এমনটা নয়। তোমাকে সমস্ত রিসার্চটাকে একটা হলিস্টিক পার্সপেক্টিভে তোমাকে দেখতে হবে, সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে তোমাকে দেখতে হবে বা সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে তোমাকে সমস্ত জায়গাটাকে অ্যানালাইসিস করতে হবে। বলছে বিহেভিয়ারাল অ্যাসপেক্ট অফ পিপল নিড টু বি স্টাডিড। বলছে এই কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা না যখন কোনো ধরে নাও কোনো একটা এরিয়া নিয়ে রিসার্চ করছি, তাহলে ওই এরিয়ার যে মানুষেরা আছে তাদের বিহেভিয়ার্সগুলোকে সেগুলোকে যদি আমাদের ক্যাপচার করার দরকার পড়ে বা তাদের আচরণগুলোকে ক্যাপচার করার দরকার পড়ে, তাহলে সেইগুলোকে ক্যাপচার করে সেই অনুসারে রিসার্চটাকে করার চেষ্টা করি। বলেছে মেজারমেন্ট টেকনিক লাইক কোশ্চেনিয়ার আর নট কনসিডার্ড সুইটেবল। এখানে ধরে নাও তুমি ব্যাক টু ব্যাক কোশ্চেন করছো, এই জায়গাগুলোকে কিন্তু এই টেকনিকটাকে কিন্তু এখানে সুইটেবল হিসাবে ধরা হয় না। এই জায়গা থেকেই তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে দেয় শুদ্ধ অশুদ্ধর মধ্যে যে
কোয়ালিটেটিভ রিসার্চে ব্যাক টু ব্যাক কোশ্চেনকে প্রায়োরিটি দেওয়া হয়। এবার যারা যারা ইনডেপ পড়বে না, যারা যারা ওই ওপরই ওপর ধরে নাও কিছু বই আছে সেগুলোকে ফলো করলো, বা কিছু টিচারও পড়ার নোট ইনডেপ না পড়েই, তাহলে দেখবে ওই শুধু তোমার কোর্সই করা হবে। তুমি কোয়ালিফাইয়ের জন্য তোমার খুব একটা ওই কোর্সটা তোমার কাজে লাগবে না, তাই না? তো এই জায়গাগুলোকে ইনডেপ পড়তে হবে। এবং আমাদের নোট এই যেভাবে দেখছো এইভাবে একদম ওয়েল স্টাডিড নোট থাকে, এইভাবেই যেমনটা স্ক্রিনে পড়ানো হয় ওই লেখাগুলোই তুমি নোটে পাবে, এবং সেই অনুসারে তাহলে কি হয়, আইডেন্টিফাই করতে সুবিধা হয়। তো ওর জন্য বলেছে মেজারমেন্ট টেকনিক লাইক কোশ্চেনেয়ার আর নট কনসিডার্ড সুইটেবল। এখানে কোশ্চেনেয়ার টেকনিকটাকে সুইটেবল হিসাবে ধরা হয় না। বলছে রিসার্চার ইজ মোর ইন্টারেস্টেড ইন দ্য প্রসেস, হাউ ইট ওয়ার্ক আর নট প্রোডাক্ট। খুবই ইম্পর্টেন্ট জায়গা। সাধারণত যদি তোমরা দেখো রিসার্চের ক্ষেত্রে আমরা না দুটো বিষয়ের পেছনে ছুটি। রিসার্চের পয়েন্ট অফ ভিউতে যদি তোমরা দেখো তাহলে দুটো বিষয়ের পেছনে আমরা ছুটি। কি সেই দুটো বিষয়? একটা তো হচ্ছে যে প্রসেস, আমি কি কোন প্রসেসে একটা রিসার্চ করছি এটার পেছনে যেমন আমি ছুটছি, তেমনি আরেকটা হচ্ছে আমি কি আউটকাম পেলাম সেটার উপরে। এটা আমি খুব, আমার যারা ছাত্রছাত্রীরা থাকে তারা জানে, আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলে দিই যেন কিনা সবাই বুঝতে পারে। ধরে নাও একটা তুমি চা খাচ্ছ, একটা চা খাচ্ছ, ওই চাটা বানাতে কি কি দেওয়া হয়েছে, কোন সময় কি দেওয়া হয়েছে, এইটা নিয়ে যখন তুমি স্টাডি করবে, এটা হয়ে যাচ্ছে তোমার কোয়ালিটেটিভ রিসার্চ এক প্রকার। এটা দৈনন্দিন জীবনেও আমরা করে থাকি। যেমন ধরে নাও একটা চা করতে হলে আগে জলটাকে গরম করতে হবে, তারপরে কিছুটা সময় পরে যখন জলটা গরম হয়ে যাবে, একদম জলটার মধ্যে একটা উতলা চলে আসবে, তারপরে আমাদের চায়ের পাতি দিতে হবে বা চায়ের পাতা দিতে হবে। তো সেই জায়গাতে আমরা যখন চায়ের পাতা দিয়ে দিলাম, তারপর ওটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, হ্যাঁ, তারপরে ওটাকে ছেঁকে নিতে হবে, তারপরে যার যেমন নিড রয়েছে ওই হিসাবে সুগার, যে যেভাবে খেতে চাইছে বা উইদাউট সুগার সেভাবে খেতে হবে। তো এটা হচ্ছে একটা প্রসেস চা বানানোর। তো এটাকে যখন আমরা করব, এটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ। রিসার্চে কোয়ালিটেটিভ রিসার্চে প্রসেসটাকে প্রায়োরিটি দেওয়া হয়, যে একটা রিসার্চ হচ্ছে তো হচ্ছে কী হবে, যেহেতু এর কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তো আর যেটা আমাদের কোয়ান্টিটেটিভ আছে, কোয়ান্টিটেটিভ রিসার্চ যেটা পরিসংখ্যানগত জায়গাটাকে গুরুত্ব দেয়, ওখানে কিন্তু প্রসেসকে গুরুত্ব দিচ্ছে না। তাহলে কি দিচ্ছে? আউটকামকে, রেজাল্টকে। অর্থাৎ তুমি যেভাবেই চা বানাও জাস্ট চাটা বানালেই হলো, মানে আউটকাম মানে রেজাল্টটা পেলেই হলো, মানে তুমি যে চা বানিয়েছো এইটা জাস্ট দেখালেই হলো। তুমি কিভাবে, কতটুকু সময় পরে তুমি চা পাতা দিয়েছো, কতটুকু সময় পরে তুমি চিনি দিয়েছো, এগুলো দেখার দরকার নেই, তুমি চাটা বানিয়েছো, এটাই মানে মূল কথা। তো এইটাকে বলা হয় মূলত, এটা আমরা যখন বলি এটা হচ্ছে আউটকাম, ঠিক আছে? তো যখন কিনা শুধুমাত্র তোমার ওই রেজাল্ট ওরিয়েন্টেড বিষয়গুলোকে লক্ষ্য করা হবে বা রেজাল্ট ওরিয়েন্টেড জায়গাগুলোকে লক্ষ্য করা হবে, যে অন্য কিচ্ছু দেখা হবে না, জাস্ট রেজাল্ট কি আসলো, হ্যাঁ, আউটকাম কি আসলো, এটার উপরেই ফোকাস করা হবে, তখন সেটাকে আমরা কিন্তু কোয়ান্টিটেটিভ বলে থাকি। আর যখন প্রসেসকে ফলো করা হবে, যে তুমি কিভাবে কোন প্রসেসে রিসার্চটাকে এগিয়ে নিয়ে গেলে, যখন প্রসেসটাকে প্রায়োরিটি দেওয়া হবে, তখন সেটাকে কিন্তু আমরা কোয়ালিটেটিভ বলি। ক্লিয়ার হলো? কোন প্রেক্ষিতে আমরা কোয়ালিটেটিভটাকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে ব্যবহার করতে পারি? ক্লিয়ার হলো? একটু লিখে জানাবে সবাই, নাহলে আমি তো বুঝতে পারবো না, তাই না? একটু সবাই লিখে জানাবো আমরা যে কোন প্রেক্ষিতে অ্যাপ্রোপ্রিয়েট হবে আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ। এইটুকু আমরা বুঝতে পারলাম কি? একটু লিখে জানাবে সবাই। এইটুকু ক্লিয়ার হলো আমাদের? বেশ বেশ, ওকে। এবার আমরা চলে আসবো, এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, এবার আমরা কোয়ালিটেটিভ রিসার্চের কিছু অ্যাপ্রোচেসগুলোকে আমরা দেখব, বা কোয়ালিটেটিভ রিসার্চটা যে হচ্ছে তার কিছু পদ্ধতিকে দেখব, কিভাবে একটা কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে বা কোন প্রেক্ষিতে মূলত কোয়ালিটেটিভ রিসার্চগুলো আমরা দেখতে পাচ্ছি। 1, ইনডেপথ ইন্টারভিউ হবে। 2, ফোকাস গ্রুপের মাধ্যমে ডেটা কালেক্ট করা হবে। 3, ন্যারেটিভ রিসার্চ করা হবে, যে কি কাজ হয়েছে কি কাজ হয়নি, একদম প্রপার ন্যারেশন অনুসারে টোটালটা ধরা হবে। 4, ফেনোমেনোলজিক্যাল এসপেক্টে ধরা হবে, অর্থাৎ পার্টিকুলার ফেনোমেননকে ক্যাপচার করা হবে, বা কোনো একটা পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে রিসার্চটা হচ্ছে সেই জায়গাটাকে ক্যাপচার করা হবে। 5, এথনোগ্রাফিক্যাল রিসার্চ করা হবে, অর্থাৎ কোনো একটা সংস্কৃতিকে কেন্দ্র করে যখন আমরা রিসার্চটা করি তখন ওটাকে এথনোগ্রাফিক্যাল রিসার্চ বলা হয়। এটাও একটা কোয়ালিটেটিভ রিসার্চের অংশ।
6 কেস স্টাডি রিসার্চ। দেখবে কেস স্টাডি করা হয়। কেস বলতে তোমরা সবাই বোঝো কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেইটাকে যখন স্টাডি করে তার ভেতরের তথ্যটাকে নিয়ে আসবো, কেস স্টাডি রিসার্চ। তো এটার ভিত্তিতে হবে কন্টেন্ট অ্যানালাইসিস, যে ধরনের কন্টেন্ট রয়েছে ওটাকে প্রপার অ্যানালাইসিস করে, সেটাও কোয়ালিটেটিভ রিসার্চ মেথডেরই অন্তর্ভুক্ত হবে। এবং 8 নম্বর গ্রাউন্ডেড থিওরি, যে গ্রাউন্ডে আমরা রিসার্চটা করছি সেখান থেকে যে থিওরিটাকে আমরা জেনারেট করলাম সেই জায়গাটাও কিন্তু আমাদের কোয়ালিটেটিভ মেথডের অ্যাসপেক্টে ধরা হবে। এবার যদি আমরা একে 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 একটার সাথে আরেকটাকে কানেক্ট করে ধরার চেষ্টা করি, তো প্রথমত আমরা যেটা পেয়ে যাবো কোয়ালিটেটিভ মেথডের বা রিসার্চের, যে ইনডেপথ ইন্টারভিউ। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যে বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে যে একদম ইনডেপথ ইন্টারভিউ। এবং এই ইনডেপথ ইন্টারভিউটা এমন নয় যে একবারই অনেকজনকে করিয়ে দেওয়া হল, না, ওভাবে করানো হয় না। এটাতে যেটা করা হয় 1-to-1 ইন্টারভিউ করা হয়। ধরে নিচ্ছি তোমাকে আমি কিছু জিজ্ঞেস করলাম, তোমার থেকে কিছু ডেটা নিলাম, তারপর তুমি যখন চলে যাবে তারপর আরেকজনকে আমি ঢোকাবো, নাকি একসাথে সবাইকে একদম ঘেটে ঘ করে আমি ইন্টারভিউ নেবো, এমনটা নয়। যেহেতু কোয়ালিটি বা প্রসেসটাকে প্রায়োরিটি দেওয়া হয়, ভালোভাবে বোঝো, যেহেতু কোয়ালিটেটিভ রিসার্চ, যেহেতু প্রসেসটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তো এখানে 1-to-1 ইন্টারভিউয়ের নিডটা অনেক প্রয়োজন হয়। এবং এখানে একজন পার্টিসিপেন্টকে অ্যাট এ টাইম রেখে সেই অনুসারে কিন্তু রিসার্চের প্রক্রিয়াটা চলে। এটা টোটালটা আমরা সিস্টেমেটিক্যালি প্ল্যান হতে দেখি। টোটাল যে রিসার্চটা আছে, এই যে আমাদের কোয়ালিটেটিভ রিসার্চটা থাকে, এখানে আমরা যে ইনডেপথ ইন্টারভিউটা নিই, কারোর যখন ইন্টারভিউ নিচ্ছি, এমন নয় যে সকালে উঠলাম এবং আমার মনে হলো যে আমার এবার আজকে ইন্টারভিউ নেওয়া উচিত এবং ওই হিসাবে আমি ইন্টারভিউ নিতে বেরিয়ে গেলাম, বাস হয়ে গেল ইন্টারভিউ, এমনটা নয়। কোয়ালিটেটিভ রিসার্চ এভাবে হয় না। তো এটার জন্য আমাদের সিস্টেমেটিক্যালি প্ল্যান করতে হয়। এবার প্ল্যানটা কিভাবে হয়? ধরে না কিছু কোশ্চেন সিরিজ আমি বানালাম, যে আমার যেটা রিসার্চ আছে, আমার রিসার্চ ধরে নাও কোনো একটা পার্টিকুলার এরিয়াকে কেন্দ্র করে, ওই এরিয়ার যেই যেই বিষয়গুলোকে আমি ফোকাস করছি, ধরে নাও ওখানকার দেবতাকে, কোন ধরনের দেবতাকে ওই এরিয়ার লোকেরা পূজা করে থাকে, ওই এরিয়ার জীবিকা নিয়ে আমি কিছু করছি, কাজ করছি। দেখো ফিল্ড ওয়ার্কের যখন রিসার্চ হয় অনেক কিছু ইনক্লুডেড থাকে। তো এটা প্রত্যেকটা বেসিসে আমাকে কিছু 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 কোশ্চেন বানাতে হবে, যে আমি কি ধরনের আমি ইন্টারভিউ নেবো, তো আমাকে তো কোশ্চেন তো রাখতে হবে, না হলে তো ইন্টারভিউ একটা আলাদা জায়গায় চলে যাবে, তাই না? তো এই যে যখন আমরা এইভাবে সিস্টেমেটিক্যালি প্ল্যান করি, ঠিকঠাকভাবে একটা কোশ্চেন বানাই এবং সেই অনুসারে রিসার্চাররা রেসপন্ডেন্টদেরকে জিজ্ঞেস করে এবং সেই ভিত্তিতে একটা উত্তর আসে, এইটাকে বলা হয় সিস্টেমেটিক্যালি প্ল্যান রিসার্চ। এইটা আমরা ইনডেপথ ইন্টারভিউর ক্ষেত্রে করে থাকি। এবার যেটা হয়, সব সময় যে আমরা যে সিস্টেমেটিক্যালি ধরতে পারি বা সিস্টেমেটিক্যালি পর্যায়ে পৌঁছতে পারি এমনটা নাও হতে পারে। তো অনেক সময় আমরা দেখি যে আনস্ট্রাকচার্ড এলিমেন্ট কিছু ঢুকে যায়। এবার আনস্ট্রাকচার্ড এলিমেন্ট কি? যেমন ধরে না আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, তুমি বললে যে আমার নাম রাম মণ্ডল, হলো। এবার তারপর আমি বললাম আচ্ছা তোমার বাড়ি কোথায়। এবার এই বাড়ি কোথায় জিজ্ঞেস করার সাথে সাথে তুমি বললে আমার বাড়ি দুর্গাপুরে। এবার ধরে নিচ্ছি দুর্গাপুরের স্পেসিফিক কোনো একটা জায়গার কথা তুমি বললে, এবার ওই জায়গাটা আমার পরিচিত এবং আমি যে রিসার্চের কাছে ওই জায়গাতে হয়তো অনেকবার গেছি। এবার আমি সেই ভিত্তিতে তোমাকে জিজ্ঞেস করলাম, ও আচ্ছা আচ্ছা দুর্গাপুরের এটা, তাহলে ওখানে কি জানেন, ওই ব্যক্তিকে চেনেন, ওই জায়গাতে এরকম ছিল যে, এটা কি চেনেন? এগুলোকে বলা হয় আনস্ট্রাকচার্ড এলিমেন্ট, যেগুলো কিনা তুমি আগের থেকে ভেবে চিনতে লিখে রাখুনি যে এই প্রশ্নই করব, বরং রেসপন্ডেন্টের উত্তরের প্রেক্ষিতে তুমি তার থেকে ওই উত্তরের প্রেক্ষিতে তোমার কিছু কোশ্চেন তৈরি হলো, সেটা তাকে বললে এবং সেই ভিত্তিতে তুমি একটা ডেটা পেলে। এই জায়গাটাকে বলে আনস্ট্রাকচার এলিমেন্ট। পরীক্ষাতে এগুলোকে ঘুরিয়ে দিয়ে দেয়। কিভাবে তোমাকে প্রশ্ন করবে যে ইনডেপথ ইন্টারভিউতে আনস্ট্রাকচার্ড এলিমেন্টের জায়গা থাকে না। এবার যখন লেখাটা দেখবো আমরা ইন ডেপথ আর যখন লেখাটা দেখবো আনস্ট্রাকচার্ড, এবার যারা যারা ডিপলি পড়বে না যে ধরনের স্টুডেন্টরা, তারা ভাবে আরে ইন ডেপথ ইন্টারভিউ হচ্ছে, আনস্ট্রাকচার তো হতেই পারে না। তো সেই জায়গাতে সে কী করবে, সেই জায়গাতে ওই যে ওটাকে হয়তো বা টিকমার্ক দিয়ে চলে আসলো, কিন্তু ওটা তখন দেখবে ভুল হয়ে গেল। ঠিক আছে? তো কারণ দেখো ওই জন্যই বলি আমি, পেপার 1টা খুব জটিল নয়, জাস্ট একটু ইনডেপথ যদি পড়ো, ভেতরে একটু ঢুকে পড়ো। হ্যাঁ অবশ্যই তুমি তো আর একদম আগের থেকে সব জানবে না, কোনো টিচারের সহায়তা নিয়ে যদি পড়ো, সেই জায়গাতে দেখবে সেই পার্টিকুলার পয়েন্টগুলোকে যখন তুমি একবার আইডেন্টিফাই করে নিলে না, দেখবে কোনো কোশ্চেন তোমার কাছে জটিল মনে হবে না, সবগুলোকে দেখবে তুমি ইজিলি অ্যানালাইসিস করে অ্যান্সার দিতে পারছো। তো ওর জন্যই আমি বলছি যে একদম সিস্টেমেটিক্যালি পড়তে হবে। এই রিসার্চটাও কিন্তু এই সিস্টেমেটিক জায়গাটাকে ফলো করে, যে এটা সিস্টেমেটিক্যালি প্ল্যান হয় এবং এটার মধ্যে আনস্ট্রাকচার্ড এলিমেন্টও থাকতে পারে, এমন নয় যে এটাতে থাকবে না, থাকতে পারে।
ঠিক আছে, এরপরে হচ্ছে যা রিসার্চের প্রিপেয়ার কোশ্চেন ইন অ্যাডভান্স, যেটা তোমাদের আমি শুরুর দিকেই বললাম যে যেহেতু এটা সিস্টেমেটিক্যালি প্ল্যান হয় তো রিসার্চারকে আগের থেকে কিছু কোশ্চেনকে তৈরি করে রাখতে হয়। অবশ্যই তিনি অন দ্য স্পট অন্য কোশ্চেন জিজ্ঞেস করবেন, তার জন্যই তো এখানে বলা হচ্ছে যে আনস্ট্রাকচার এলিমেন্টও এখানে থাকতে পারে, কিন্তু তিনি যখন কোশ্চেনকে প্রিপেয়ার করবেন তখন সেটা অ্যাডভান্সলি প্রিপেয়ার করে যাবেন টু মেক শিওর দ্যাট অনলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনস আর আস্কড টু বি পার্টিসিপেন্ট। এটা যেন এইটা আমরা মেক শিওর করি যেন সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই যেন জিজ্ঞেস করা হয় পার্টিসিপেন্টসদের বা রেসপন্ডেন্টদের, যাদের থেকে আমরা কোনো একটা ডেটা পেতে চাইছি। কেন বলা হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনকেই জিজ্ঞেস করতে হবে? কারণ ইনডেপথ ইন্টারভিউ যেহেতু আমরা করছি তো আমাদের একটা থট আছে বা আমরা একটা ধারণা তৈরি করেছি যে আমরা বেস্ট থেকে বেস্ট উত্তরকে বের করে নিয়ে ওটা আমরা রিসার্চের মধ্যে সেইটাকে অ্যানালাইসিস করব। তো ওর জন্য বলা হয় যে মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, ধরে নাও একজন রেসপন্ডেন্টকে তুমি ঘন্টার পর ঘন্টা আটকে রাখছো, একটু পরে দেখবে রেসপন্ডেন্ট ইরিটেট হওয়া শুরু করবে, সে তো মানে থাকতে চাইবে না যে ধুর এতক্ষণ ধরে কি জিজ্ঞেস করছেন। হ্যাঁ, তো এটা দেখবো হবেই, একটা না একটা সবাই মানুষ, তো একটা না একটা সময় গিয়ে তারা আসবে। তো ওর জন্য তো আমাদের চেষ্টা করতে হয় সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে সামনে রাখতে। ঠিক আছে, তো ওর জন্য বলেছে দ্য ইন্টারভিউ ক্যান লাস্ট এনিওয়ার বিটুইন 20 মিনিটস টু হাফ এন আওয়ার। বলছে এই ইনডেপথ ইন্টারভিউ কখনো 20 মিনিট থেকে 30 মিনিটের বেশি হবে না, 20 থেকে 30-এর মধ্যেখানে হলে সব থেকে বেটার, কিন্তু এর বেশি যেন না নিয়ে যাওয়া হয়। কী হবে, রেসপন্ডেন্টরা ইরিটেট হবে, দেখা যাবে যে যে ডেটা দিচ্ছে সেই ডেটাটা হয়তো বা খুব একটা বিশ্বাসযোগ্য ডেটা দিচ্ছে না, তা মানে যদি আমরা বেশি ফোর্স করা শুরু করি। বুঝতে পারলে তো? তো এটা মাথায় রাখবো। তো ইনডেপথ ইন্টারভিউয়ের সময়কাল কত এটা নিয়েও প্রশ্ন আসতে পারে। 20 to 30 মিনিটসের মধ্যে কিন্তু ইনডেপথ ইন্টারভিউ থাকবে। ওকে, ক্লিয়ার হলো? বেশ, এবার চলে আসবো আমরা ফোকাস গ্রুপে। ফোকাস গ্রুপ কি বলে বা ফোকাস গ্রুপের মধ্যে আমরা কি পাচ্ছি? দেখো, ফোকাস গ্রুপটা হচ্ছে আমাদের, এটাও কোয়ালিটেটিভ রিসার্চেরই অংশ। এখানে যেটা আমরা করি সেটা হচ্ছে যে একটা গ্রুপ অ্যারেঞ্জ করি এবং এই গ্রুপের মধ্যেখানে মূলত যেই ধরনের রেসপন্ডেন্টদের থেকে আমরা কোনো একটা ডেটা পেতে পারি বা যারা কিনা আমি যে বিষয়টার উপর রিসার্চ করছি সেটার উপরে যাদের একটা কমান্ড আছে, যারা একটু ভালো জানে, তাদের নিয়ে একটা গ্রুপ করা হলো এবং তাদের মাথায় একজন আমরা রাখলাম যাকে আমরা বলবো হচ্ছে মডারেটর। সেই মডারেটরকে আমরা রাখলাম এবং তারা যে গ্রুপের মধ্যে যেই ধরনের আলোচনা করবে, মডারেটর সেই জায়গাগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করবে যে কোন কোন বিষয়গুলো উঠে আসছে এবং সেগুলোকে তারপর নোট ডাউন করবে এবং এগুলোই রিসার্চারের পরবর্তীকালে রিসার্চের জন্য কাজে লাগবে। ওর জন্য বলেছে যে ফোকাস গ্রুপ কম্প্রাইজেস অ্যারাউন্ড 6 to 10 পার্টিসিপেন্ট। বলেছে একবারে অনেকজনকে একদম আমরা জড়ো করে ফেললাম ওটাই ফোকাস গ্রুপ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। ফোকাস গ্রুপ যদি ঠিকঠাকভাবে পারফর্ম করাতে হয়, ফোকাস গ্রুপে যদি ঠিকঠাকভাবে যেভাবে আমরা করতে চাইছি সেই জায়গাগুলোকে ঠিকঠাক স্টাবলিশ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 6 থেকে 10 জনের মতো ওখানে থাকতে হবে। ঠিক আছে, তো মিনিমাম 6 থেকে 10 জনের মতো কিন্তু মূলত পার্টিসিপেন্টসদের ফোকাস গ্রুপের জন্য আমাদের নিতে হবে। ওকে, তো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ফোকাস গ্রুপের জন্য কতজন পার্টিসিপেন্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে, তো 6 থেকে 10 জন। ঠিক, এবং একজন মডারেটর কিন্তু থাকবে। এবং দ্য রোল অফ মডারেটর, খুবই ইম্পর্টেন্ট লাইন, মাথায় রাখবো, দ্য রোল অফ এ মডারেটর ইজ টু প্রোভ দ্য পার্টিসিপেন্ট বাই আস্কিং দ্য কারেক্ট রিসার্চ কোশ্চেন। মডারেটরের রোল শুধু বসে থাকা না, যে চুপচাপ তিনি বসে আছেন, চুপচাপ দেখছেন মজা, এমনটা কিন্তু নয়, সবাই তর্ক করছে মজা দেখছেন, এমনটা কিন্তু নয়। তিনি সঠিক কোন কোশ্চেনটা সঠিক, কোন জায়গাটা সঠিক, রিসার্চের কাজে কোন জায়গাটা পারফেক্ট হবে, সেই বিষয়গুলোকে কিন্তু মডারেটর এখানে সামনে আনবে, সেই বিষয়গুলোকে কিন্তু মডারেটর এখানে তুলে এনে দেখাবেন। তো ফোকাস গ্রুপের কিন্তু মডারেটরের ভূমিকাটা কিন্তু অনেকটা, মডারেটরের ভূমিকা কিন্তু বৃহৎ এখানে রয়েছে। ওকে, তো এই জায়গাটা থাকবে। এরপরে হচ্ছে ন্যারেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চের আরেকটা পার্ট হচ্ছে বা আরেকটা মেথড যদি আমরা বলি সেটা হচ্ছে ন্যারেটিভ রিসার্চ। এখানে কি করা হয়, ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু রিভিউ দ্য লিটারেচার। কি করা হয় এখানে, লিটারেচারটাকে রিভিউ করা হয়, যে বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে সেটাকে রিভিউ করে দেখা হয় যে ওই পার্টিকুলার বিষয় নিয়ে আগে কারা কারা কাজ করেছেন, মানে কারা কারার থেকে কি কি কাজ করা হয়েছে। যেমন ধরে না আমি রিসার্চ করছি গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে, তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে কী ধরনের রিসার্চ হয়েছে আগের থেকে,
হ্যাঁ, সেইগুলোকে দেখে 2025-এর গ্লোবাল ওয়ার্মিং কতটা ওই প্রেক্ষিতে কতটা আলাদা হবে, বা 2025-এ যখন আমি ওই পার্টিকুলার বিষয়টা নিয়েই রিসার্চ করব তখন ওই প্রেক্ষিতে কতটা আলাদা হবে যারা আগে করে গেছেন বা গেছে। তো এই যে জায়গাটা আছে এটা আমরা লিটারেচার রিভিউয়ের মাধ্যমে কিন্তু তুলে আনতে পারি। ঠিক, তো ন্যারেটিভ রিসার্চের ক্ষেত্রে কিন্তু এটাকে করা হয় সামটাইমস ইট কন্ট্রাস্টেড উইথ দ্য সিস্টেমেটিক রিভিউ। অনেক সময় আমরা দেখি যে আমাদের যে কোয়ালিটেটিভ রিসার্চের যে এই যে লিটারেচার রিভিউটা আমরা করতে দেখি, এটা অনেক সময় যে সিস্টেমেটিক রিভিউ যেমনটা করা উচিত সেই জায়গা থেকে একটু ডিফারেন্ট হলেও হতে পারে, সিস্টেমেটিক রিভিউয়ের থেকে একটু আলাদা রকমের হলেও হতে পারে। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ফেনোমেনোলজি। এটাও কিন্তু আমি কিন্তু তোমাদের কোয়ালিটেটিভ রিসার্চ পড়াচ্ছি, এটাও কিন্তু আমাদের কোয়ালিটেটিভ রিসার্চেরই অংশ। কারণ অনেকেই তোমরা জানোই না এই ফেনোমেনন কি এবং ফেনোমেনোলজিটাই বা কি, ফেনোমেননটাই বা কি এবং ফেনোমেনোলজিটাই বা কি। তো আজকে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। যখন আমরা বলি ফেনোমেনন তখন কোনো ঘটনা, পরিস্থিতি, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু বোঝানো হয় ফেনোমেনন। এবার ফেনোমেনোলজি যখন বলা হবে এই ঘটনা পরিস্থিতিকে কেন্দ্র করে যখন আমরা একটা কোনো ইনডেপথ রিসার্চ করব তখন সেটাকে আমরা এই ফেনোমেনোলজিক্যাল প্রেক্ষিতে বা ফেনোমেনোলজিকের প্রেক্ষিতে কিন্তু ধরে থাকি বা অ্যানালাইসিস করে থাকি। তো ফেনোমেনোলজিটাকে যদি বুঝতে হয় আমি একটা সহজ উদাহরণ দিই, সেটা দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করি, তোমাদেরকেও বোঝানোর চেষ্টা করছি। তোমরা সবাই জানো যে ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল। তো বিশ্বযুদ্ধ তোমরা সবাই জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তো ধরে নাও তুমি সাপোজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কাজ করছো, রিসার্চ করছো। এবার তোমার যেটা রিসার্চের বিষয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ধরনের সৈনিকরা বিভিন্ন দেশের, সে জার্মানি হোক, আমেরিকায় হোক, যে কোনো দেশের যে সৈনিকরা মারা গেছে তাদের পরিবারের অবস্থাটা কি সেটা নিয়ে তুমি ডিফারেন্ট দেশে গিয়ে তুমি রিসার্চ করছো, বা ডিফারেন্ট জায়গায় গিয়ে তুমি রিসার্চ করে দেখার চেষ্টা করছো যে আচ্ছা দেখি তো ডিফারেন্ট মানে ভাবে মানে সব জায়গাতে সৈনিকদের কি ধরনের পরিস্থিতি রয়েছে বা সৈনিকদের কি ধরনের জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি একটু রিসার্চ করবো, ধরে নাও এটা তোমার ইচ্ছে। এবার তুমি কি করলে, তো তুমি এই জায়গাটাকে দেখার জন্য বিভিন্ন দেশে গেলে, ধরে নাও জার্মানিতে গেলে, এই জায়গায় ওই জায়গায় গেলে, সব যে ধরনের সৈনিকরা মারা গেছে তাদের ধরে নাও যে তাদের ওয়াইফেরা হয়তো বা এখনও বেঁচে আছেন, তাদের কাছে গিয়ে তুমি কিছু ডেটা নেওয়ার চেষ্টা করলে যে সবাই বৃদ্ধ হয়ে গেছে বা বৃদ্ধা হয়ে গেছে, তো তবু তুমি ডেটা নেওয়ার চেষ্টা করলে এবং সব জায়গাতে স্টাডি করার পরে তুমি একটা কমন ডেটা পেলে। সেই কমন ডেটাটা কি, যে যখনই সৈনিক মারা যায় তারপর আর কোনো দেশেই তার সৈনিকদের আর দেখে না, মানে তাদের জন্য আর কিছু করে না, তার পরিবারের জন্য কিছু করে না। যে সৈনিকরা নিজেদের জীবন দিয়ে দেয় তাদের জন্য আর কেউ কিছু করে না, কোনো সরকারি কিছু আর করে না। এই জায়গাটা ধরে নাও তুমি একটা ঘটনা ওয়ার্ল্ড ওয়ার 2 ওটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দেশে ঘুরে দেখলে সব দেশের গল্প এক, যে সৈনিক মারা গেলে তারপরে তার ফ্যামিলিকে দেখা হচ্ছে না, প্রথমে একটু করা হচ্ছে ঘটা করে, তারপরে আর কিচ্ছু করা হচ্ছে না, তাদের জন্য কোনো অপরচুনিটি রাখা হচ্ছে না। সাপোজ ধরে নাও এমন হচ্ছে, দেখো পার্টিকুলার ঘটনা ওয়ার্ল্ড ওয়ার 2 এটাকে কেন্দ্র করে তুমি এই যে ঘটনাকে কেন্দ্র করে এই ফেনোমেননটাকে কেন্দ্র করে যে ধরনের ডেটাগুলো পেলে এবং সেগুলোকে একটা জায়গায় নিয়ে এসে সেখান থেকে যে থিওরি এস্টাবলিশ করবার চেষ্টা করলে, এই থিওরিকে এস্টাবলিশ করতে আমাদের ফেনোমেনোলজি কাজে লাগে বা এই অ্যাপ্রোচটা কাজে লাগে। ওর জন্য বলেছে ইট ইজ এ ফর্ম অফ কোয়ালিটেটিভ রিসার্চ ইন হুইচ দ্য রিসার্চার অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ ওয়ান অর মোর ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স এ ফেনোমেনা বা ফেনোমেনন, যে কিভাবে এক বা একাধিক ইন্ডিভিজুয়ালসরা এই একটা ফেনোমেনন্সের প্রেক্ষিতে বা ঘটনার প্রেক্ষিতে পরিচালিত হচ্ছে বা ডিফারেন্ট অ্যাসপেক্টে তাদের প্রবলেমেটিক জায়গাগুলো তৈরি হচ্ছে। এটা আমরা কিন্তু ফেনোমেনোলজিতে দেখতে পারি। আরেকটা আমরা পেয়ে যাই কোয়ালিটেটিভ রিসার্চেরই আরেকটা অ্যাপ্রোচ, সেটাকে আমরা বলি এথনোগ্রাফি। দেখবে সেটে এসেছিল এর আগের বার, তোমরা যদি এর আগের বারে সেট এক্সামটি যদি দিয়ে থাকো দেখবে ওখানে এসেছিল এথনোগ্রাফিক্যাল নিয়ে। তো এথনোগ্রাফি বিষয়টা কি, এথনিসিটি তোমরা নামটা শুনেছো, তো এথনিসিটি, তো সেই জায়গাগুলো থেকে এসেছে এথনোগ্রাফি। তো এথনোগ্রাফি কি করে বলছি, ইট ইজ এ প্রসেস অফ স্টাডিং ডিসক্রাইবিং এ কালচার। বলেছে যখন আমরা একটা কালচারকে, একটা সংস্কৃতিকে যখন স্টাডি করি, হ্যাঁ, যে কোনো সংস্কৃতি, ধরে নিচ্ছি যে আমাদের দেশেরই কোনো এক
স্টেটের সাঁওতাল জনগোষ্ঠীদের নিয়ে তুমি একটা রিসার্চ করছো, বা সাঁওতাল জনগোষ্ঠীদের নিয়ে একটা তুমি স্টাডি করছো, ঠিক আছে? তো এই যে তুমি স্টাডি করছো, এই যে প্রসেসটা, যেই প্রসেসে তুমি ওই কালচারটাকে স্টাডি করে দেখছো, তাদের ভ্যালুসগুলো, তাদের নর্মসগুলো, তাদের প্র্যাকটিসেসগুলো, তাদের ল্যাঙ্গুয়েজগুলো, কী ধরনের কোন ভাষায় কথা বলে তারা, তাদের মূল্যবোধগুলো, তারা কি করে কি করে না, এই ধরনের বিষয়গুলোকে নিয়ে যখন তুমি স্টাডি করছো, এই স্টাডিটা করার যে প্রেক্ষিতটা বা যে অ্যাপ্রোচটা, সেটাকে আমরা বলে থাকি এথনোগ্রাফি, ঠিক আছে? এখানে কি করা হয় বলছে, এথনোগ্রাফিক রিসার্চ is an in-depth form of research where people are observed in their natural environment without any changes. বলছে এথনোগ্রাফিক রিসার্চটা হচ্ছে একটা ইনডেপথ ফর্ম অফ রিসার্চ, একদম ইনডেপলি আমরা এটা করার চেষ্টা করি, যেখানে কিনা যেই একটা সংস্কৃতিকে আমরা স্টাডি করছি তাদেরকে তাদের জায়গায় রেখে তাদের প্রেক্ষিতে মূলত ডেটাগুলোই কালেক্ট করি। এমন কখনোই করব না, ধরে নিচ্ছি আমি যেটা বললাম, কোনো একজন সাঁওতাল জনগোষ্ঠীকে আমরা হয়তো বা রিসার্চের মধ্যে আনছি বা দেখছি, তারা তাদের বিভিন্ন তাদের সংস্কৃতিটাকে স্টাডি করে সেটা পৃথিবীর সামনে তাদের সংস্কৃতিটার ভালো দিকগুলোকে বা বিভিন্ন ক্রিটিসাইজিং দিকগুলোকে সবগুলোকে তুলে আনার চেষ্টা করছি। এবার এই তুলে আনার জন্য আমাদের কিন্তু এমন করলে হবে না যে তুমি একটি হোটেলে বসে আছো, তারপর ওই জনগোষ্ঠী কিছু লোককে দিয়ে, মানে হয়তো কিছু লোককে পাঠালে এবং ওই জনগোষ্ঠী কিছু লোককে হোটেলে নিয়ে এসে তারপর তুমি তাদের ইন্টারভিউ নিলে, ব্যাস তোমার রিসার্চ হয়ে গেল। এমনটা কিন্তু নয়। কি করতে হবে, তাদের এনভায়রনমেন্টে তারা যেভাবে থাকেন, যেভাবে কাজ করেন, সেইভাবে তাদের এনভায়রনমেন্টেই তাদেরকে রাখতে হবে। এবং তোমাকে অ্যাজ এ রিসার্চার, তুমি ধরনের রিসার্চ করছো, অ্যাজ এ রিসার্চার তোমাকে তাদের কাছে গিয়ে ডেটা কালেক্ট করতে হবে, বা তোমাকে তাদের কাছে গিয়ে ডেটাগুলোকে সংগ্রহ করতে হবে, যে তারা কি করেন বা কোন বিষয়ের সাথে তারা অবগত থাকেন কি থাকেন না, সমস্ত কিছু। বলছে ইট ইন্টেন্ডেড টু প্রোভাইড এ ইনসাইডার্স পিকচার অফ কমিউনিটি আন্ডারস্ট্যান্ডিং। বলেছে এটা কি করে, একটা কমিউনিটির একদম ভেতরের ছবিটাকে আমাদের সামনে নিয়ে আসে। যে একটা কমিউনিটি রয়েছে তার ভেতরের যে ছবিটা আছে, যেটা হয়তো বা অনেক সময় আমরা ধরতে পারি না, তো সেই ভেতরের ছবিটাকে কিন্তু আমাদের সামনে তুলে নিয়ে আসে, বা সেই ভেতরের ছবিটার সম্পর্কে আমরা সচেতন হতে পারি, ঠিক আছে? বলেছে এ রিসার্চার মে গো অ্যান্ড লিভ ইন দ্যাট স্পেসিফিক কমিউনিটি অ্যান্ড স্টাডি দ্য কালচার অ্যান্ড দেয়ার এডুকেশনাল প্র্যাকটিসেস। বলেছে একজন রিসার্চারকে অবশ্যই, তার রিসার্চারকে অবশ্যই সেখানে যেতে হবে, যদি সে ভালো রিসার্চ করতে চাইছে, তো সেখানে যেতে হবে। যে জনগোষ্ঠীকে সে রিসার্চ করতে চাইছে সেখানে সে যাবে, স্পেসিফিক কমিউনিটিটাকে দেখবে, তাদের সাথে থাকবে, এবং থেকে তার ভিত্তিতে তাদেরকে স্টাডি করে সেখান থেকে একটা ডেটা নিয়ে আসার চেষ্টা করবে। এই জায়গাটাই কিন্তু এথনোগ্রাফিক্যাল রিসার্চের মধ্যে আমরা ধরে থাকি। তাহলে আমরা কি বুঝলাম, যে এথনোগ্রাফিক্যাল রিসার্চটা হচ্ছে টোটালটাই এমন একটা রিসার্চ যেখানে কিনা আমরা একটি সংস্কৃতিকে নিয়ে রিসার্চ করছি, এবং সেই সংস্কৃতিকে জাস্ট ওই বাইরের থেকে দেখে আমার মতো করে সাজিয়ে দিলাম, হয়ে গেল ওটা নিয়ে রিসার্চ করা, এমনটা কিন্তু নয়। ওই সংস্কৃতিটাকে রিসার্চ করতে হলে তাদের সাথে যুক্ত হয়ে তাদের মতো করে থেকে আমাদের ডেটাটাকে কালেক্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এটা আমরা দেখতে পারলাম। এবার আরেকটা আমরা পেয়ে যাই যেটাকে বলা হয় কেস স্টাডি। এটাও আমাদের কোয়ালিটেটিভ রিসার্চেরই একটা অংশ, যেটাকে আমরা কি বলি, কেস স্টাডি বলি। তো এই কেস স্টাডি কি বলেছে যে এই যে কেস স্টাডি যে রিসার্চটা আছে, বলছে কেস স্টাডি রিসার্চ, যেটাকে আমরা কেস স্টাডি বলে থাকি, এই কেস স্টাডি রিসার্চ ইজ মোস্টলি ইউজ টু স্টাডি অ্যান অর্গানাইজেশন অর অ্যান এন্টিটি। কেস স্টাডি মানে তোমরা নিশ্চয়ই ধরতে পারলে যে আমরা যখন কোনো একটা রিসার্চ করি, তো সেটার ডিফারেন্ট প্রেক্ষিতে করি, কোনখানে কোন রিসার্চটা অ্যাপ্লিকেবল হবে সেই অনুসারে করি। জাস্ট এইভাবে করি না যে ধরে নাও যে হুট করে দিলাম, যে কোনো রিসার্চ ঢুকিয়ে দিলাম, এমনটা নয়। যেমন তোমরা সবাই জানো যে অ্যাকশন রিসার্চ আমরা তখনই করি, অ্যাকশন রিসার্চ আমরা কখন করব? অ্যাকশন রিসার্চ আমরা তখনই করি যখন কিনা আমরা এমনটা করতে চাইছি, বা যখন কিনা আমরা এমনটা করতে চাইছি যে ইমিডিয়েট একটা ফিডব্যাক যেন আমরা পাই, এবং ইমিডিয়েটলি একটা প্রবলেমটাকে যখন সলভ করতে পারি, ওর জন্য আমরা কিন্তু ওই অ্যাকশন রিসার্চ করি। এবার তাই বলে ধরে নাও এই যে পুরো দেশের মধ্যে ধরে নিচ্ছি কোনো একটা পলিসিকে তৈরি করতে হবে, তার পুরো দেশে একটা পলিসিকে অ্যাপ্লিকেবল করা, পলিসিগুলোকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা, এটা একদিনের তো করা সম্ভব নয়। এবার তো সেখানে যদি তুমি অ্যাকশন রিসার্চ ব্যবহার করতে চাও তাহলে হবে?
হবে না। তার মানে কি, যেখানে আমরা অ্যাকশন রিসার্চটাকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ সেখানকার সিচুয়েশনাল প্রেক্ষিতে বা সিচুয়েশনকে দেখে, সেখানকার প্রেক্ষিতটাকে দেখে যেখানে যেটা অ্যাপ্লাই করা যায় সেটাকে সেখানে অ্যাপ্লাই করে সেই হিসাবে রিসার্চটাকে আমাদের করতে হবে। তো কেস স্টাডিও আমরা কখন ব্যবহার করব? এটা তখনই ব্যবহার করব যখন কিনা আমরা স্টাডি করছি কোনো একটা অর্গানাইজেশনকে, অর এন এন্টিটি, কোনো একটা এন্টিটিকে বা অর্গানাইজেশনকে। ধরে নাও যে কোনো একটি অর্গানাইজেশনে আগে স্টুডেন্টরা খুব ভালো পারফর্ম করতো, এখন সেই অর্গানাইজেশনে ভালো পারফর্ম করে না। তো এটা কেন করে না? এই যে প্রশ্নের উত্তর, এই জায়গাগুলোকে খুঁজতে হবে। এই জায়গাগুলোই তো আমরা কেস স্টাডির প্রেক্ষিতে দেখতে পারি। বলছে দিস রিসার্চ মেথড হ্যাজ ইভলভ ওভার দ্য ইয়ার্স অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। বলছে এই রিসার্চ মেথডটা ইভলভ হয়েছে ওভার দ্য ইয়ার, অর্থাৎ বছরের পর বছর এটা কি হয়েছে, তারপরে ইভলভ হয়েছে, এবং ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল কোয়ালিটেটিভ রিসার্চ মেথডের মধ্যে এই কেস স্টাডিকে ধরা হয়। সব থেকে ভ্যালুয়েবল বা সব থেকে গুরুত্বপূর্ণ যদি আমরা বলি, সব থেকে গুরুত্বপূর্ণ যদি মানে রিসার্চ থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোয়ালিটেটিভের মধ্যে এই কেস স্টাডিকে ধরতে পারি। কারণ এটাকে আমরা রীতিমতো যে ধরনের প্রবলেমগুলো আমাদের সামনে আসে সেটাকে রীতিমতো আমরা স্টাডি করি এবং তার থেকে একটা ডেটাকে নিয়ে এসে সেই অনুসারে কিন্তু স্টাবলিশ করবার চেষ্টা করি। তো ওর জন্য বলা হয় যে কেস স্টাডি কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। বলছে দিস টাইপ অফ রিসার্চ ইজ ইউজড ইন দ্য এরিয়া অফ ম্যানেজমেন্ট, এডুকেশন সেক্টর, ফিলসফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল সেক্টর। বলেছে এই ধরনের রিসার্চের ধরনগুলো যেগুলো আছে সেগুলো আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো আমরা চাইছি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। আমরা চাইলে এডুকেশন সেক্টরসগুলো যেগুলো আছে সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আমরা চাইলে ফিলসফিক্যাল যে সেক্টরসগুলো আছে, ফিলসফিক্যাল যে রয়েছে সেগুলোতে ব্যবহার করতে পারি, এবং আমরা চাইলে সাইকোলজিক্যাল প্রেক্ষিতেও ব্যবহার করতে পারি। অর্থাৎ যেখানে রিকোয়ারমেন্ট রয়েছে, যেভাবে রিকোয়ারমেন্ট রয়েছে সেই জায়গাগুলোতে যে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কেস স্টাডিটাকে, ঠিক আছে? তো এই কেস স্টাডির প্রেক্ষিতটাকে কিন্তু আমরা মাথায় রাখবো কোন প্রেক্ষিতে এটা ব্যবহার হচ্ছে। এবার বলছে দিস মেথড ইনভলভ এ ডিপ ডিগিং ইনটু এ ডেভেলপমেন্ট অ্যান্ড কালেক্ট ডেটা। আমরা রীতিমতো এই মেথডকে ব্যবহার করে একদম ভেতরের যে তথ্য আছে সেটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করি। ওর জন্য বলা হয় যে একদম ডিপ ডিগিং করা হয় এটাতে, হ্যাঁ, ডেটাটাকে একদম ডিপ ডিগিং করে সেই অনুসারে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয় ডেটাটাকে, যেন ওই ডেটাটাকে আমরা অ্যাপ্লাই করে একটা সঠিক জায়গায় পৌঁছতে পারি। এবার আরেকটা থাকে হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস। এটাও কিন্তু আমাদের কোয়ালিটেটিভ রিসার্চেরই অংশ। কন্টেন্ট অ্যানালাইসিস কি বলে? বলছে কন্টেন্ট অ্যানালাইসিস যে বিষয়টার উপরে ফোকাস করে সেটা হচ্ছে অলসো নোন অ্যাজ টেক্সট অ্যানালাইসিস। বলছে এই কন্টেন্ট অ্যানালাইসিসটাকে আমরা আরেক নামে ডাকি, যেটাকে বলা হয় টেক্সট অ্যানালাইসিস। পার্টিকুলার একটা টেক্সটকে আমরা অ্যানালাইসিস করে ধরার চেষ্টা করি। বলছে দিস মেথড ইজ এ বিট ডিফারেন্ট ফ্রম আদার কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। এটা একটু মাথায় রাখবে, এটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট আমি বোঝাচ্ছি। কারণ এখানে যেটা আমরা কাজটা করি সেটা হচ্ছে যে এই যে কোয়ালিটিভ রিসার্চের জায়গাটা আছে, এখানে এক্সিস্টিং আমাদের যে ডেটা আছে, ভালোভাবে বোঝো, আমাদের কাছে যে এক্সিস্টিং ডেটা আছে বা এক্সিস্টিং ডেটা আমরা যেটা পাচ্ছি, সেই এক্সিস্টিং ডেটাটাকে কেন্দ্র করে, সেই এক্সিস্টিং ডেটাটাকে আমাদের সামনে রেখে, সেই এক্সিস্টিং ডেটাকে ধরে আমরা তার ভিত্তিতে ওই ডেটাটার ভেতরে কি কি তথ্য আছে সেটাকে নিয়ে আসার চেষ্টা করি। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরে নাও যে আমি বললাম, ধরে নাও যে এই যে আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রিসার্চ করছি, এই যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রিসার্চটা হলো, এবার গ্লোবাল ওয়ার্মিংয়ে যে ধরনের ডেটা তুমি পেলে, এবার বা অলরেডি তোমার কাছে যে ধরনের ডেটাগুলো আছে সেগুলোকে এবার তুমি অ্যানালাইসিস করলে যে এই ডেটাগুলো কি বলছে, কোন বেসটাকে সাপোর্ট করছে, এবং সেই ডেটাটাকে কেন্দ্র করে তারপর তুমি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারো যে কি করা উচিত, কি করা উচিত নয়। এইটাকে বলা হয় কন্টেন্ট অ্যানালাইসিস। অর্থাৎ তোমার কাছে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে তুমি অ্যানালাইসিস করে তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে। বলছি ইট ইজ ইউজ টু অ্যানালাইজ দ্য সোশ্যাল লাইফ বাই ডিকোডিং ওয়ার্ডস, টেক্সট থ্রু এনি অ্যাভেলেবল ফর্ম অফ ডকুমেন্টেশন। বলছে এটা আমরা অ্যানালাইসিস করি সোশ্যাল লাইফটাকে, এটাকে আমরা ডিকোড করি ওয়ার্ডসগুলোকে, টেক্সটগুলোকে, হ্যাঁ, যত অ্যাভেলেবল ইনফরমেশনসগুলো আছে ফ্রম ডকুমেন্ট থেকে সেইগুলোকে আমরা কিন্তু এখানে নিয়ে আসার চেষ্টা করি। বলছে দ্য রিসার্চার স্টাডিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট ইন হুইচ দ্য ডকুমেন্ট আর ফার্নিশড উইথ দ্য ইনফরমেশন অ্যান্ড দেন ট্রাইজ টু ড্র মিনিংফুল ইনফারেন্সেস। বলছে এখানে আমরা সমস্ত ডকুমেন্টগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করি
এবং পর্যবেক্ষণ করে সেখান থেকে একটা অনুমান করবার চেষ্টা করি যে কি কি হতে পারে, কি কি সম্ভাবনা আছে, কি কি করণীয়। এই যে জায়গাগুলো, এই যে অনুমানের প্রেক্ষিতগুলো, এটা আমরা কিন্তু এই কন্টেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারি। বলছি ইন মডার্ন টাইমস যদি দেখি আমরা, রিসার্চার ফলো অ্যাক্টিভিটিস ওয়ান অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ধরে না কোনো কন্টেন্টকে অ্যানালাইসিস করে সেই অনুসারে কোনো একটা প্যাটার্নকে লক্ষ্য করে রিসার্চাররা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেন। এখনকার দিনে হয় এগুলো, এখনকার দিনে আমরা এগুলো কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করতে পারি বা প্রতিনিয়ত লক্ষ্য করা যায়। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু কন্টেন্ট অ্যানালাইসিসের প্রেক্ষিতে ধরা যেতে পারে। ওকে, বেশ। এরপরে যেটা থাকবে বা এরপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি, এরপরে আমরা পেয়ে যাবো গ্রাউন্ডেড থিওরি। গ্রাউন্ডেড থিওরি কি বলে? আচ্ছা, গ্রাউন্ড কি? গ্রাউন্ড থেকে এসেছে হচ্ছে গ্রাউন্ডেড থিওরি। গ্রাউন্ড মানে হচ্ছে তোমার ফিল্ডকে বোঝাচ্ছে। এবার ওই ফিল্ড থেকে যে ধরনের তুমি ডেটা পাচ্ছ সেটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি। ধরে নাও কোনো একটি তুমি গ্রামে গেলে, দেখলে ওখানে না মেয়েদের তুলনামূলকভাবে লিটারেসি রেট খুবই কম। দেখলে যে মেয়েদের শিক্ষার যে ব্যবস্থাটা সেটা খুবই কম রয়েছে। এবার তুমি সম্পূর্ণটাকে মানে কনসিকোয়েন্সেসগুলোকে বা কী কারণে সবগুলোকে অত বেশি অ্যানালাইসিস করোনি, কিন্তু হ্যাঁ মোটামুটিভাবে তোমার হাতে যেটা এসেছে সেখানে তুমি দেখলে যে মেয়েদের শিক্ষার হারটা তুলনামূলকভাবে ছেলেদের থেকে কম। এই জায়গাটাকে যখন তুমি মানে দেখলে বা এই জায়গাটাকে যখন তুমি লক্ষ্য করলে, এই তথ্যগুলোকে কেন্দ্র করে তুমি না একটা অন দ্য স্পট একটা থিওরিকে তোমার মাথায় জেনারেট করলে, যেটা হয় আমাদের প্রতিনিয়ত আমরা করি। থিওরিকে জেনারেট করলে যে হয়তো বা এখানে মেয়েদেরকে একটু দমিয়ে রাখা হয়। হ্যাঁ, যেহেতু দমিয়ে রাখা হয় তার জন্যই হয়তোবা এখানে বেসিক্যালি আমরা এই ধরনের দেখতে পারি যে মানে মেয়েদের সংখ্যাটা কম লিটারেসির ক্ষেত্রে। এইটা বলা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি। তুমি গ্রাউন্ডের থেকেই ডেটাটা কালেক্ট করি ওর ভিত্তিতেই একটা থিওরি অন দ্য স্পট জেনারেট করলে হয়তোবা ওটা ঠিক নাও হতে পারে, ওটা ঠিক নাও হতে পারে। দেখা গেলো আলাদা অন্য কারণ রয়েছে, যে ওখানে অন্য কোনো প্রাকৃতিক একটা কারণ রয়েছে, বা মানে হাইপোথেটিক্যালি বলছি আর কি, অন্য কোনো কারণ রয়েছে। তুমি কিন্তু সম্পূর্ণটা এখন অ্যানালাইসিস করোনি, কিন্তু জাস্ট গ্রাউন্ডের থেকে একটা থিওরিকে তৈরি করার চেষ্টা করলে। তো এগুলো আমরা গ্রাউন্ডেড থিওরির মধ্যে পেয়ে যাই। ওকে, তো এর পরেও আছে রোল প্লে, এই ধরনের আছে। এই হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চ, সরি কোয়ালিটেটিভ রিসার্চ। এবার আসবো আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চে। এতক্ষণ আমরা কি পড়লাম ভালোভাবে মনে রাখো, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি কোয়ালিটেটিভ রিসার্চ। যত ভাগ পড়লাম আমরা, ইনডেপ ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, ন্যারেটিভ রিসার্চ, এথনোগ্রাফিক্যাল রিসার্চ, ফেনোমেনোলজি, কেস স্টাডি, গ্রাউন্ডেড থিওরি, কন্টেন্ট অ্যানালাইসিস, অনেকগুলো কিন্তু পড়লাম। এগুলো সব কিন্তু হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের অ্যাপ্রোচেস। এবার আমরা আসবো কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে কোয়ান্টিটি, তোমাদের আগেও বলেছি আমি। কোয়ান্টিটি অর্থে কি বোঝায়? কোয়ান্টিটি অর্থে মূলত একটা পরিসংখ্যানকে বোঝায় বা পরিসংখ্যাকে বোঝায়। তো কোয়ান্টিটেটিভ রিসার্চে এখানে কিন্তু আমরা জাস্ট কোয়ান্টিফিয়েবল ডেটার উপরে গুরুত্ব দিই। যেমন ধরো একটি গ্রামে তুমি ফিল্ড ওয়ার্ক করছো, একটি গ্রামে রিসার্চ করছো, তাহলে যখন তুমি কোয়ালিটেটিভ রিসার্চ করবে তখন তুমি ধরে নাও, এই যে আমি মেয়েদের উদাহরণ দিলাম যে মেয়েদের শিক্ষার হার কম ওই গ্রামে, যখন তুমি ওই কেন শিক্ষার হার কম, এই কেনর উত্তর যখন তুমি খুঁজতে যাবে তখন তুমি ওখানে কোয়ালিটেটিভ রিসার্চকে অ্যাপ্লাই করবে। আর যখন তুমি দেখতে চাইবে যে মেয়েদের শিক্ষার হার কম, কতজন মেয়ে এরকম আছে যাদের শিক্ষার হার কম, এই কতজনের উত্তর যখন তুমি খুঁজতে চাইবে, এই কতজনকে যখন তুমি অ্যানালাইসিস করবে, তখন ওটা হয়ে যাবে কোয়ান্টিটেটিভ রিসার্চ। অর্থাৎ যেখানে কিনা আমাদের একটা কোয়ান্টিফিয়েবল ডেটা দরকার হয় বা কোয়ান্টিটি বা পরিসংখ্যানমূলক ডেটা দরকার হয়, স্ট্যাটিস্টিক্যাল, ম্যাথমেটিক্যাল বা কম্পিউটেশনাল টেকনিকের মাধ্যমে যে ডেটাগুলোকে আমরা ধরার চেষ্টা করি সেটাকেই আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের অন্তর্ভুক্ত করি। বলছে আফটার কেয়ারফুল আন্ডারস্ট্যান্ডিং অফ দিস নাম্বার টু প্রেডিক্ট দ্য ফিউচার অফ দ্য প্রোডাক্ট আর সার্ভিস অ্যান্ড মেক চেঞ্জেস অ্যাকর্ডিংলি। বলেছে আমরা যখন কেয়ারফুলি আন্ডারস্ট্যান্ড করব পুরো বিষয়টাকে, কেয়ারফুলি আমরা পুরো বিষয়টাকে ধরবো, অর্থাৎ যা কিছু আমরা ডেটা পেলাম, যেমন ধরে না ওই মেয়েদের কতজন মেয়েরা এই গ্রামে ভালো রেজাল্ট করেছে বা কতজন মেয়েরা পড়াশুনো জানে, এটাকে যখন আমরা কেয়ারফুলি আন্ডারস্ট্যান্ড করব, কেয়ারফুলি ধরার চেষ্টা করব, তখন না আমরা একটা প্রেডিকশন করতে পারি বা একটা ধারণা তৈরি করতে পারি যে এই ধরনের পরিস্থিতি এই গ্রামে আসলো কেন, এত হার কমলো কেন, এই যে জায়গাটা বা শিক্ষার হার এত কমলো কেন, ওর জন্য বলেছে সেই অনুসারে আমরা কিন্তু চেঞ্জেস করতে পারি। এটা হচ্ছে সিমিলার টু ডিডাকটিভ রিসার্চ। তোমাদের আগে ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম
যখন আমরা বা ডিডাকটিভ শব্দটাকে ব্যবহার করি, ডিডাকটিভ রিসার্চ, তখন আমাদের ধরে নিতে হবে যে সেখানে কি করা হচ্ছে, থিওরিটাকে ভ্যারিফাই করা হচ্ছে। কি করা হচ্ছে, সেখানে একটা থিওরি আছে, থিওরিটাকে সেখানে ভ্যারিফাই করে দেখা হচ্ছে বা ভ্যারিফাই করা হচ্ছে। এটা আমরা ডিডাকটিভ রিসার্চের প্রেক্ষিতে দেখতে পারি। তো ওর জন্য বলেছি যে কোয়ান্টিটেটিভ রিসার্চটা মূলত টোটালটাই হচ্ছে ডিডাকটিভ সিনারিওটাকে ফলো করে। বলছি ইট ইজ অলসো টার্মড অ্যাজ লিনিয়ার রিসার্চ অ্যাজ ইট টিপিক্যালি ফলো দ্য লিনিয়ার পাথ। বলেছি এটাকে লিনিয়ার রিসার্চও বলা হয়, কারণটা কি, যেহেতু লিনিয়ার পাথটাকে ফলো করে। কি সেই লিনিয়ার পাথ? এটা জাস্ট ওই পরিসংখ্যানকেই গুরুত্ব দেয়, একটা ডেটাকে গুরুত্ব দেয়, ডেটা ছাড়া আর কোনো কিছুকে গুরুত্ব দেয় না, বা ডেটার প্রেক্ষিত ছাড়া আর কোনো প্রেক্ষিতকে গুরুত্ব দিচ্ছে না। ঠিক আছে? তো ওর জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা লিনিয়ার রিসার্চ, একটা লিনিয়ার পাথকে জাস্ট এটা ফলো করে বা ফলো করতে আমরা দেখি। এবার এই যে কোয়ান্টিটেটিভ রিসার্চটা আছে, এর কিছু স্টেপ আছে, যে স্টেপকে কেন্দ্র করে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটার পরে কোনটা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই জায়গাগুলো। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা টেস্টেবল হাইপোথিসিস, মানে যেহেতু ডিডাকটিভ, যেহেতু আমরা থিওরিকে ভ্যারিফাই করি, এখানে আমাদের আগে একটা হাইপোথিসিস বা একটা থিওরিকে গঠন করতে হবে। যেমন ধরে না আমি বললাম যে গ্রামের সব মানুষেরা মূলত সাদাসিধে হয়। কি বললাম আমি, গ্রামের সব মানুষেরা সাদাসিধে হয়। এই যে দেখো বললাম একটা গ্রামের সব মানুষকে টানলাম সাদাসিধে হয়, তাহলে কি এটা একটা টেস্টেবল হাইপোথিসিস তৈরি করলাম। তারপরে এবার গ্রামের প্রেক্ষিতে আমি কিছু ডেটাকে এবার কালেকশন করা শুরু করলাম, কিছু ডেটাকে আমি খুঁজে বের করে কালেক্ট করার চেষ্টা করলাম। এটা আসলো আমাদের কালেকশন অফ ডেটা। তারপরে এবার ওই যে কালেকশন করলাম, ওই যে আদৌ কি সাদাসিধে হয় কিনা এটা নিয়ে ডেটা কালেক্ট করলাম, এবং এবার ওই ডেটাটাকে আমি অ্যানালাইসিস করবো ডেটাটাকে ভালোভাবে, যে দেখি তো সত্যি গ্রামের মানুষেরা সাদাসিধে হয় কিনা। এবং যখন অ্যানালাইসিস করে ফেললাম, বা যখন আমার অ্যানালাইসিস করার প্রক্রিয়াটা হয়ে গেল, তারপরে আমি যে একটা হাইপোথিসিস গঠন করেছি, এই হাইপোথিসিসকে হয় আমি অ্যাকসেপ্ট করবো, নয়তো বা রিজেক্ট করবো। যদি দেখা গেল আমি যা ডেটাটা পেলাম এবং আমি যা হাইপোথিসিস গঠন করেছিলাম দুটোর মধ্যে মিল আছে, তখন আমি ওটাকে অ্যাকসেপ্ট করে নেব। আর যদি দেখি আমি যে দুটোর মধ্যে মিল নেই, দুটোর মধ্যে বরঞ্চ মিলের থেকে প্রবলেমেটিক বিষয় বেশি আছে, তখন ওটাকে আমি রিজেক্ট করে দেবো। তো এই জায়গাগুলো কিন্তু আমরা এখানে কোয়ালিটেটিভ রিসার্চের প্রেক্ষিতে বা কোয়ান্টিটেটিভ রিসার্চের প্রেক্ষিতে আমরা দেখতে পারি। তো এর ক্যারেক্টারিস্টিক্স কি, এর সবসময় নিউমেরিক্যাল ডেটার উপরেই ফোকাস করবে, নম্বরের উপরে ফোকাস করবে। এর অ্যাপ্রোচটা যেহেতু ডিডাকটিভ, তো এটা টপ ডাউন হয়, এটা হোয়াট আর হোয়েন দিয়ে প্রশ্ন করে, আর এটা বেসিক্যালি একটা থিওরি দিয়ে স্টার্ট হয়, ওটাকে অবজার্ভ করে এবং তারপরে ওটাকে ভ্যারিফাই করে, যাচাই করে থিওরিটাকে বারবার, যতক্ষণ না তার থেকে আমরা সেটাকে স্বীকৃতি দিচ্ছি কি দিচ্ছি না এই প্রেক্ষিতে। ঠিক আছে? তো ওর জন্য বলেছে যে ডেটা কালেক্টেড সাচ এস নাম্বার অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল স্ট্রাকচার্ড ইন্টারভিউ সার্ভে অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডের ভিত্তিতে টোটালটাকে আমরা করার চেষ্টা করি এখানে। ঠিক আছে? তো এখানে নন র্যান্ডম স্যাম্পলিংকে ব্যবহার করা হয়। যখন আমি তোমাদের স্যাম্পলিং টেকনিকটাকে বোঝাবো তখন এটা দেখবে আরও বেটার করে বুঝতে পারবে। নন র্যান্ডম স্যাম্পলিংকে ব্যবহার করা হয়। এটা সবসময় এই যে রিসার্চটা হয় এটা রেজাল্ট ওরিয়েন্টেড হয়, রেজাল্টটাকে বেশি প্রায়োরিটি দেয়। এটা ওই প্রসেসকে প্রায়োরিটি দেয় না, কিন্তু রেজাল্টটাকে বেশি প্রায়োরিটি দেয়। স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করা হয়। স্ট্যাটিস্টিক্যাল টেস্ট এখানে নেসেসারি থাকে একটা এই হাইপোথিসিসটাকে প্রুভ করবার জন্য। স্ট্যাটিস্টিক্যাল টেস্ট মানে পরিসংখ্যানগত দিক থেকে বিভিন্ন টেস্ট হয়। টেস্টগুলো যখন পড়াবো আমি, যেমন কাই স্কোয়ার টেস্ট আছে, পি টেস্ট আছে, জি টেস্ট আছে, এই টেস্টগুলো যখন পড়াবো তখন বেশি এটা তোমরা বুঝতে পারবে। তারপরে হচ্ছে হাইপোথিসিস টেস্টিং করা হয় এবং তারপরে জেনারেলাইজেবল ফাইন্ডিংসগুলো করা হয়, যে কোনটা জেনারেলাইজ করা যায় বা কোনটাকে সঠিকভাবে মেনে নেওয়া যায় কি যায় না এটা। আর রেজাল্ট সবসময় স্পেসিফিক হবে, একটা স্পেসিফিক পয়েন্ট অফ ভিউটাকে কিন্তু রেজাল্টটা গুরুত্ব দেবে। ওই জন্য বলেছে রিপোর্ট অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ আর মোর স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড শো দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবল। এখানে যেহেতু স্ট্যাটিস্টিক্যাল হয় অর্থাৎ পরিসংখ্যানগত দিক থেকে গুরুত্ব দেওয়া হয়, তো স্বাভাবিক ব্যাপার ভ্যারিয়েবলসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলগুলো আমরা দেখি। ধরে না গ্রামের মধ্যে মেয়েদের লিটারেসি রেট কম, তাহলে দুটো ভ্যারিয়েবল পাচ্ছি, একটা হচ্ছে মেয়েরা আর হচ্ছে তাদের লিটারেসি রেটটা। এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কি ধরনের সম্পর্ক, এই যে জায়গাটা, এই জায়গাগুলোকেও মূলত স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা ধরি। এবার গুড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস মোর স্যাম্পল সাইজ রিকোয়ার্ড আর মেইন চ্যালেঞ্জ। বলছে এই ধরনের রিসার্চ করবার ক্ষেত্রে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ আমরা ফেস করি সেটা হচ্ছে যে তোমার বড় মাপের একটা স্যাম্পল সাইজ দরকার হয়। ভালো যদি তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করো তাহলে বড় রকমের একটা তোমার স্যাম্পল সাইজ রিকোয়ারমেন্ট থাকবে।
এই বড় রকমের স্যাম্পল সাইজ সবসময় আনা সম্ভব হয় না, যেটা একটা বড় প্রবলেমেটিক চ্যালেঞ্জিং জায়গা কিন্তু এখানে আমরা উঠে আসতে দেখি। এটাকে যদি আমরা কাটিয়ে তুলতে পারি তাহলে কিন্তু মানে এই রিসার্চটা, এই কোয়ান্টিটেটিভ রিসার্চটা কিন্তু খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কোয়ান্টিটেটিভ রিসার্চে একটা বড় জায়গা হচ্ছে আমরা বৃহৎ আকারের ডেটাকে নিয়ে কাজ করি, ফলে একটা সিদ্ধান্তে উপনীত হতে গেলে সেই বৃহৎ আকারের ডেটাটা আমাদের অনেকটাই সাহায্য করলেও করতে পারে। কোয়ালিটেটিভে তুমি বৃহৎ আকারে ডেটা নিয়ে চলতে পারবে না, কারণ ধরে নাও একজনকে তুমি কিছু একটা জিজ্ঞেস করলে, সে তোমাকে ডিটেলসে ওটা বললো, একজনের ডেটা নিতেই তোমার অনেকটা সময় লেগে যায় বা অনেকটা রিকোয়ারমেন্ট থেকে যায়। তো এই হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েটেডটা বা পার্থক্যটা। বুঝতে পেরেছো সবাই? কোয়ান্টিটেটিভটা বুঝতে পারলে তো এইভাবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যদি বুঝে থাকো তাহলে আজকে তো এটা দুটো ডিটেলসে পড়ালাম, এটা তোমরা বাড়িতে পড়ো। এরপরে এই দুটোকে কেন্দ্র করে প্রিভিয়াস ইয়ারের যে ধরনের কোশ্চেন এসেছে এবং কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলোকে আমি তোমাদের করাবো, অসুবিধে নেই, ঠিক আছে তো? এবং সেটাকে আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? আমাদের ব্যাচের প্রেক্ষিতে তোমরা এটা জয়েন হতে পারবে। আর যারা যারা ব্যাচে জয়েন হতে চাইছো বা যাদের জয়েন হওয়ার ইচ্ছে রয়েছে, তো তাদেরকে আমি একটুখানি মানে বিষয়গুলোকে একটুখানি ধরিয়ে দিই বা বিষয়গুলো সম্পর্কে একটু করে দিই, কারণ স্বাভাবিক নাহলে গুলিয়ে ফেলবে তোমরা যে এই ব্যাচের মধ্যে কি নতুনত্ব আছে যে অন্যগুলোতে সাথে এটা আলাদা বা অন্য ইনস্টিটিউশনের থেকে আলাদা। তো আমাদের এবারে যে ইন্দ্রজিৎ ব্যাচটি আছে এটা মূলত একদম 6 মাসের নিখুঁত পরিকল্পনায় হবে, যেখানে কিনা তোমরা একদম যেন ডিসেম্বরের আগে আগে তোমাদের আবার রিভিশনেরও জায়গা থেকে যায়, ঠিক আছে? এমনভাবে তৈরি করা হবে। দেখবে যখন তোমরা জয়েন করবে তখন পুরো আমি তোমাদেরকে ধরিয়ে দেবো যে কোন ডেটে কোনটা শেষ হবে, কোনটার পরে কোনটা করানো হবে, হ্যাঁ কীভাবে হবে, সমস্ত কিছু। এবার মানে প্রশ্নের ফরম্যাট তো দিন দিন বদলাচ্ছে, এটা আমি আগেও বলেছিলাম। প্রশ্নের ফরম্যাট দিন দিন বদলাচ্ছে, তো এখনকার দিনে যে ধরনের প্রশ্ন আসছে, যেমন সিকোয়েন্স আকারে আসছে, স্টেপস আকারে আসছে, অ্যাজারশন রিজনগুলোকে বেশি করে দিচ্ছে। তো আমাদের ইন্দ্রজিৎ ব্যাচের মধ্যে এই জায়গাগুলোকে কেন্দ্র করে দেখেছো যুক্তি তর্কের মাধ্যমে আমি যেমনভাবে আজকে তোমাদের বোঝালাম, প্রত্যেকটাকে ধরে ধরে এই সেমভাবে তোমাদেরকে আমি কিন্তু বুঝিয়ে বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, প্রত্যেকটা টপিককে। আর যেহেতু মান্থলি ফিস তোমরা নিজেরাই অ্যানালাইসিস করতে পারবে যে মান্থলি ফিসের মাধ্যমে হবে, এমন নয় যে একবারই তোমাকে সব টাকা দিয়ে দিতে হবে, যেমন অন্য জায়গায় হয় যে তোমাকে সিট বুকিং করতে বলে, তারপরে পরেই যখনই তুমি কম টাকায় সিট বুকিং করলে তারপরে একবারই অ্যামাউন্টটা দিয়ে দিতে বলে। এখানে কিন্তু নেই, মান্থলি তুমি দিতে পারবে, অসুবিধে নেই, ঠিক আছে? একদম তোমাদের সুবিধার্থে। আমরা 20 ইয়ার্সের 10 ইয়ার্সেরও দরকার পড়ে, কিন্তু 20 ইয়ার্সের প্রেক্ষিতে আমরা কিন্তু এটাকে একদম প্রপার ম্যানারে তোমাদেরকে তৈরি করে দেবো। অর্থাৎ ডিআই বা আদার্স যে 9খানা ইউনিট আছে সবগুলো PYQs তোমাকে সলভ করাবো 20 ইয়ার্সের, এবং কিভাবে প্রশ্ন বদলাচ্ছে এবং কিভাবে তোমাদেরকে তৈরি হতে হবে সেই জায়গাগুলো কিন্তু থাকবে, এবং কোশ্চেনের একদম তোমরা PDF পাবে। ক্লাসের প্রথম থেকে কি থাকবে, 6000 MCQর মূলত আমরা একটা সেটের মাধ্যমে তোমাদেরকে মূলত ক্লাসের সাথে যুক্ত করিয়ে দেবো বলেছে। আর হচ্ছে বাংলা ইংলিশ দু ভাষাতেই নোট থাকবে, এটা বলার কিছু নেই, বাংলা ইংলিশ দু ভাষায় থাকবে এবং আপডেটেড থাকবে। আগের নোটের সাথে কিন্তু এখনকার নোটের মিল পাবে না। আগে ধরে নাও তোমরা কেউ যদি পড়ে থাকো তার সাথে এখনকার নোটের মিল পাবে না, কারণ অনেক মডিফাই হয়েছে, ঠিক আছে? আর শুধুমাত্র যেটা হয় আর কি, শুধুমাত্র রেকর্ডের ক্লাস দিয়ে দায়সারাভাবে কাজ সেরে দেওয়া হয় অন্যান্য ইনস্টিটিউশনে, আমাদের এখানে কিন্তু এরকম নয়। এখানে রীতিমতো তোমাকে লাইভ ক্লাসে পড়িয়ে একদম তোমার প্রবলেমটাকে সলভ করে তার ভিত্তিতে তোমাদেরকে রেকর্ডেড ক্লাস মূলত দেওয়া হবে, ঠিক আছে? তো অর্থাৎ যা লাইভে থাকবে সেটা পড়িয়ে দেওয়া হবে এবং তারপরে ওই লাইভের ক্লাসটা রেকর্ডে দেওয়া হবে। কেননা ধরে নাও কোনো জায়গায় তুমি বুঝতে পারলে না, তাহলে আরেকবার দেখে নিতে পারবে, বা ধরে নাও তুমি কোনো অসুস্থতা রয়েছে তোমার, তার জন্য তুমি করতে পারলে না, তো তার ভিত্তিতে করতে পারবে। তো এই জায়গাগুলো রয়েছে। তার সাথে আমাদের এই টোটাল ক্লাস যেটা হবে শুধু 1 ঘন্টা 1.5 ঘন্টা নয়, বরঞ্চ 2 ঘন্টা ধরে হবে, এবং এর সাথে সাথে এক্সট্রা ক্লাসেসও থাকবে, যেমন রিভিশন ক্লাস থাকে আমাদের, ঠিক আছে? একটা টপিক হলো তারপরে ওটাকে রিভিশন করিয়ে দেওয়া হয়, তো সেটা থাকবে। তো আমি তোমাদের রেজাল্ট স্যার প্রত্যেকটা বিষয়কে নিয়ে কাউন্সেলিং করব তোমাদের। ক্লাসের প্রত্যেকটা ক্লাসের আগের ক্লাসে যে হয়েছে ওটা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করব, পড়া ধরবো, দেখবো তোমরা পাচ্ছ কিনা, যেই জায়গাগুলো পাচ্ছ না সেগুলোকে আবার রিপিট করিয়ে সেগুলোকে বুঝিয়ে দেবো,
ঠিক আছে? আর কোনোভাবেই একবারই সম্পূর্ণ ফিস তোমাকে দিতে হবে না, মান্থলি ওয়াইজ তুমি ফিস দিতে পারবে। যেমনটা অন্যখানে সিট বুকিং করে একবারে ফিস দিয়ে দিতে হয়, এমনটা কোনো নেই। যা পিডিএফ দেওয়া হবে সবগুলো প্রিন্টেবল, মানে তুমি ডাউনলোড করে নিয়ে তুমি তোমার মতো করে প্রিন্ট করে নিতে পারবে, অসুবিধে নেই। ঠিক আছে? তো এই হচ্ছে ডিটেলস। আর আমাদের মান্থলি ফিস তোমরা দেখবে আমাদের অ্যাপের মধ্যেও স্ট্রাকচার দেওয়া আছে। আর যদি ফি স্ট্রাকচারটাকে জানতে হয়, সিম্পলি জাস্ট আমাদের যেখানে তোমরা অনেক সময় নোট নাও যেই নম্বরটাতে মেসেজ করে 9064253244, এখানে জাস্ট সিম্পলি মেসেজ করে তুমি ফি স্ট্রাকচারটাকে জেনে নিতে পারবে। ওকে? তো কোন মাসে কতটুকু দিতে হবে একদম প্রপার সিকোয়েন্সে থাকবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে টোটাল ক্লাস সাধারণত আমাদের 7 মাসের ভ্যালিডিটিটা 7 মাসের থাকে, কিন্তু যারা যারা অ্যাডমিশন নেবে ইন্দ্রজিৎ ব্যাচে 10 মাসের ভ্যালিডিটি পাবে। 10 মাস, 10 মান্থ। ঠিক আছে? তো ওকে, 10 মান্থসের তোমরা কিন্তু এখানে ভ্যালিডিটি পাবে, 10 মাস ধরে থাকবে। অর্থাৎ তোমাদের এই যে ধরে নাও তোমরা যে ফিসটা আছে, যে তোমার ফিস, তোমার আমাদের টোটাল কোর্স ফিস যেটা আছে 7,000, মাসে মাসে কমপ্লিট করে তুমি মূলত ওটাকে কমপ্লিট করলে তারপরে আর কোনো টাকা দিতে হবে না। 10 মাস ধরে তোমার ধরে নাও যে তোমার অ্যাকাউন্টের মধ্যে দেখবে অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ একই সাথে দুটো পরীক্ষার তুমি প্রিপারেশন নিয়ে নিতে পারবে। সামনের যেটা আছে এটাও, আবার যেটা তোমাদের ডিসেম্বরের জন্য আছে সেটাও। এই কয়েকদিনে যতগুলো ক্লাস হবে একটু হলেও তো তোমার জন্য সেগুলো কাজে দেবে, তাই না? তো অবশ্যই যারা যারা জয়েন হতে চাইছো বা যারা যারা জয়েন করতে চাইছো, তারা অ্যাপ থেকেও দেখবে আমাদের অ্যাপের মধ্যে পেইড ব্যাচের যে অপশনটি আছে সেখানে গেলে ওখান থেকেও জয়েন করতে পারো। নয়তো বা এই যে নম্বরটা দিলাম আমি 9064253244, বা উপরের দিকেও দেখবে আমাদের এই যে এখানেও দেখবে ওপরের দিকে নম্বরটি আছে, এই নম্বরটিকে তোমরা সিম্পলি জাস্ট মেসেজ করে জানতে চাইতে পারো, যে কোর্স ডিটেলস লিখে জাস্ট মেসেজ করবে, দেখবে কোর্স ডিটেলস পৌঁছে যাবে এবং সেই অনুসারে দেখে তারপর তোমরা জয়েন করতে পারো। আবারও বলবো, যদি তোমার ডিসেম্বরে নেট এবং সেট দুটোই টার্গেট থাকে, কারণ তোমরা বুঝতেই পারছো, দেখো একটা ফ্র্যাঙ্কলি যদি তোমাদের বলি, তোমরা সবাই জানো যে যে ধরনের আমাদের স্টেটের যে পরিস্থিতি আছে, অনেক হয়তো দেখছো অনেক কোচিং বিজনেসেরা দেখবে এসএলএসটি বলছে সবাই বুঝতে পারবে, এইখানেও তুমি বুঝতে পারবে, ওখানেও বুঝতে পারবে। তোমরা সবাই জানো কি অবস্থা চলছে। তো যেগুলো আমাদের হাতের কাছে আছে, যে অপশনগুলো, যেমন নেট সেট হাতের কাছে আছে, যেটা নিয়ে পরবর্তীকালে তুমি লড়াই করতে পারবে, সেগুলোর উপরে আপাতত তোমরা ফোকাস করার দিকে একটু গুরুত্ব দাও। হ্যাঁ, যারা অলরেডি জবের সাথে যুক্ত আছে তাদের তো অপশন নেই, তাদের তো ওই পরীক্ষা দিতেই হবে। কিন্তু যদি তোমাদের নতুনদের যদি বসতে না দেয়, তখন তুমি কি করবে? তখন এদিকেও হলো না, ওদিকেও হলো না। তো সেই জায়গাগুলোকে বেস করে কিন্তু তোমাকে সিদ্ধান্তগুলোকে নিতে হবে। তো যদি তোমাদের প্রিপারেশন ডিসেম্বরকে কেন্দ্র করে থাকে, তাহলে এখনই অ্যাডমিশন নিয়ে সেই জায়গাটাকে শুরু করতে পারো। আবারও বলছি, একজনের সাহায্য দরকার, না হলে 6 মাসে কখনো তুমি কমপ্লিটেড করতে পারবে না। আর সেই সাহায্যের জন্য আমি তোমাদের আশ্বস্ত করতে পারি, প্রত্যেকটা টপিককে ধরে ধরে লাইন আকারে পড়িয়ে তোমাদেরকে করবো। আমাদের প্রিভিয়াস যারা স্টুডেন্টরা ছিল তারাও দেখেছে, তোমরাও দেখবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হবে, ইনডেপথ পড়ানো হবে। এমন নয় যে একটু পড়িয়ে দিয়ে বলা হলে এটা তোমরা পড়ে নিও, হয়ে গেছে, এটা না। যেটা পড়ে নিও, যেটা ইজি, ওটাও পড়িয়ে দেওয়া হবে, যেন কোনো প্রকার কনফিউশন না থাকে। ঠিক আছে? তো বেশ, তাহলে এই পর্যন্তই রইল আজকের ক্লাসে। যারা যারা ডিটেলস জানতে চাইছো, ওই যে উপরের যে নম্বরটা আছে হোয়াটসঅ্যাপ, দেখো লেখা আছে হোয়াটসঅ্যাপ নম্বর, ওখানে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট সিম্পলি মেসেজ করলেই তুমি সমস্ত ডিটেলস কোর্স রিলেটেড পেয়ে যাবে। আর 10 তারিখ থেকে তো শুরু হচ্ছেই, তো সেই জায়গাতে আমাদের দেখা হবে। ওকে, ঠিক আছে, তাহলে রাখছি। আজকের ক্লাস এ পর্যন্তই রইল।